তো আমি মূলত যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হইতেছে যে আমি এটা এখানে আনি অ্যান্ড এটা এখানে থাক। ওকে, নট ব্যাড। আচ্ছা, তো বেসিক্যালি আমরা যখন ওওপি শুরু করছি, সো ওওপিতে আমাদের বেশ কয়েকটা টাইপ ছিল, রাইট? সো কি, কি টাইপ ছিল আমি যদি সেই টাইপটা নিয়ে আগে কথা বলি, আমি শুরুতেই বলে দিতেছি আমি একটু স্লো পেইসে আজকে কথাবার্তা বলবো। কারো যদি তাড়াহুড়া থাকে তাইলে তুমি একটু শেষের দিকে দেখতে পারো। বাট আমি একদম শুরু থেকে আসবো। সো তোমাদের আসলে কি, কি আছে সেটা নিয়ে আগে জানা লাগবে যে এক্সামে আসলে কি, কি আছে এবং সেখান থেকে কি, কি আসবে। ঠিক আছে? সো আমি যদি কি, কি আছে সেইটা নিয়ে কথা বলি, তো আজকে আমি তোমাদের আ Slack এ যে আজকে না ২-১ দিন আগে হয়তো Slack এ যেটা তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল, সেইটা নিয়ে কথা বলি। Slack এ তোমাদের কি প্রোভাইড করছিল? যে ৭০ মিনিট সময় থাকবে, 70 মিনিটস টাইমস থাকবে অ্যান্ড 70 মিনিটস টাইমের মধ্যে তোমাদেরকে বেশ কিছু কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে, রাইট? এ ধরনের কথাই তো বলছিল। আচ্ছা, মানে বেটার হয় যে তোমাদের মধ্যে কেউ যদি আমার সাথে একটু কমিউনিকেট করতে তাহলে আমার ক্লাসটা নিতে সুবিধা হইতো। আচ্ছা, সো তোমাদের Slack এ টাও স্যার হচ্ছে যে একটা অ্যানাউন্সমেন্ট দিছে, রাইট? আচ্ছা। সো হ্যাঁ, অ্যানাউন্সমেন্টে কি দিছে যে ৭০ মিনিট হবে। টোটাল কোয়েশ্চেন থাকবে হচ্ছে যে ৩ টি। আর হচ্ছে যে তোমাদের মার্ক, হ্যাঁ, মার্কস হচ্ছে 25 অ্যান্ড লাস্টে সর্বশেষ কি বলছে সেটা হচ্ছে তোমাদের সিলেবাস হচ্ছে আচ্ছা, মডিউল 2 টু মডিউল 6। কারো কি আইডিয়া আছে যে মডিউল 2 টু মডিউল 6 আ এটা আসলে কি বুঝাইছে? আচ্ছা। সো আমরা হইতেছে যে শুরুতেই বাক্সে চলে যাব। বিকজ বাক্স থেকে আমাদের কোয়েশ্চেন করা হবে। সো এটা হচ্ছে বাক্স, হ্যাঁ? সো বাক্সে আমি হচ্ছে দেখলাম যে মডিউল 2 টু 6 মানে হচ্ছে যে তোমাদের প্রথমত পড়া লাগবে কি? প্রথমত পড়া লাগবে হচ্ছে ওওপি, তারপরে হচ্ছে ইনস্ট্যান্স মেথড অ্যান্ড ডিজাইন ক্লাস, তারপরে মেথড ওভারলোডিং, কনস্ট্রাক্টর, রেফারেন্স পাসিং, অ্যাক্সেস মডিফায়ার অ্যান্ড হচ্ছে ইনক্যাপসুলেশন, রাইট? ওকে। সো প্রথমত প্রথম যে কোয়েশ্চেনটা মিডে আসবে, হ্যাঁ? কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন 01 দেখতে পাচ্ছ না আই গেস? হ্যাঁ। কোয়েশ্চেন নাম্বার 1 যেটা আসবে মিডে সেটা হইতেছে যে তোমাদের আ মডিউল 2, 3, 4 মিলায়ে একটা কোয়েশ্চেন আসবে। কোয়েশ্চেন 2 থেকে 6 মিলায়ে একটা আসবে। তবে 5 এবং 6 কে সেখানে বেশি প্রায়োরিটি দেয়া হবে, যেটা আসলে অ্যাক্সেস মডিফায়ার এবং হচ্ছে ইনক্যাপসুলেশন। সো তোমরা যারা ইনক্যাপসুলেশন পড়ছো, ইনক্যাপসুলেশনের মধ্যে ২ টা টাইপ আছে। একটা হচ্ছে যে আমাকে আ ভ্যারিয়েবল আইডেন্টিফাই করা লাগবে। কোয়েশ্চেন আমি দেখাবো এবং কোয়েশ্চেনটা এক্সপ্লেইনও করে দিব যে তুমি কিভাবে পরীক্ষায় কোয়েশ্চেনগুলা ফিগার আউট করবা। সো এখানে হচ্ছে যে কোনটা পাবলিক ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে বলছে এবং কোনটা আসলে প্রাইভেট ভ্যারিয়েবল, এই ২ টা জিনিস তোমাকে পরীক্ষায় আইডেন্টিফাই করা লাগবে এবং অবশ্যই তোমাকে ২ টা মেথড নিয়ে কাজ করা লাগবে। একটা হচ্ছে গেটার, একটা হচ্ছে সেটার। এই ২ টা যে মেথড আছে, এই ২ টা মেথড তোমার পরীক্ষায় লিখা লাগবে অ্যান্ড তোমাকে হচ্ছে যে প্রাইভেট মেথডও অ্যাক্সেস করা লাগবে। প্রাইভেট মেথড অ্যাক্সেস। এই কথাগুলো আমি বানায় বলতেছি না। প্রিভিয়াস সেমিস্টারে এখান থেকে কোয়েশ্চেন আসছিল, সেখান থেকেই কথাগুলো বলতেছি। ঠিক আছে? সো যেটা দেখাইতেছিলাম যে তোমাদের ওপির মধ্যে কি, কি আছে? ইনস্ট্যান্স ভেরিয়েবল, ইনস্ট্যান্স মেথড। এটা তোমরা মোটামুটি কম বেশি বুঝো, জানো। তারপরে এখানে ইনস্ট্যান্স মেথড আছে, মেথড ওভারলোডিং। অনেকগুলা মেথড যদি সেম টাইপের নামের হয় তাহলে সেখানে কিভাবে মেথড ওভারলোডিং কাজ করে, জাস্ট প্যারামিটারের ডিফারেন্স হইলে মেথড ওভারলোডিং আমরা বলতে পারি। কনস্ট্রাক্টর কখন ইউজ করতে হয়? যখন আসলে আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করি তখন সেখানে কনস্ট্রাক্টর ডিফল্ট রান হয় অ্যান্ড সেই অবজেক্টে আমরা ভ্যালু পাস করলে আমাদের আলাদা করে কনস্ট্রাক্টর ডিজাইন করতে হয় এবং কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কনস্ট্রাক্টর ওভারলোডিং জিনিসটাও সেম। রেফারেন্স পাসিং জিনিসটা হচ্ছে তোমরা যারা ওপির প্রবলেম সলভ করছো তারা মোটামুটি রেফারেন্স পাসিং সম্বন্ধে জানো যে আমার অবজেক্ট অনুযায়ী আমি বিভিন্ন টাইপের রেফারেন্স পাস করতে পারি, যেটা আমাদের ট্রেসিং এও আছে। আর সর্বশেষে হচ্ছে তোমার অ্যাক্সেস মডিফায়ার অ্যান্ড হচ্ছে ইনক্যাপসুলেশন। সো
তো আমি ধরে নিতেছি যে তোমাদের মোটামুটি এগুলা মোটামুটি জানা আছে। তো চলো আমি হইতেছে যে একটু মিডের একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি যে পাস্ট সেমিস্টারে মিডের কোয়েশ্চেন কেমন আসছিল অ্যান্ড সেইখান থেকে আসলে মানে আমাদের আইডিয়া কিভাবে আমরা নিতে পারি। সো এখানে মিডের কোয়েশ্চেন। আচ্ছা, সো এটা হচ্ছে কোন সেমিস্টার মিডের কোয়েশ্চেন আমি যদি বলি তাইলে এটা হচ্ছে যে ফল 25 না, ফল 25 না, আমি হইতেছে যে আরেকটা সেমিস্টার বের করতে চাই। এটা মোটামুটি এই বছরের কোয়েশ্চেন, রাইট? এটা কোন সেমিস্টারের? স্প্রিং 26 এর কোয়েশ্চেন। এগেইন এই কোয়েশ্চেনগুলো আমি আপলোড করে দিব। কোথায় আপলোড করব? এই ক্লাস শেষ হওয়ার পরে তোমরা একটা জায়গায় যাবা। সরি, জায়গায় না, আমার নিজস্ব একটা হচ্ছে ফেসবুক গ্রুপ আছে যেখানে আমি আসলে ব্র্যাকের শুধুমাত্র কোডিং কোর্সগুলোর রিসোর্সগুলো সেখানে আমি আপলোড করি। ব্র্যাকের অনেকগুলা গ্রুপ আছে, বাট আমি অ্যাকচুয়ালি এই গ্রুপটা নিজে মেক করছি যেহেতু আমি 4টা কোর্স ব্র্যাকে পড়াবো। সো এই 4টা কোর্সই যেন এখানে থাকে। তোমরা যদি দেখতে না পাও আমি একটু দেখানোর ব্যবস্থা করি। সো তোমরা কি দেখতে পাচ্ছ এই গ্রুপটার নাম? হ্যাঁ, সো এই গ্রুপে আমি হচ্ছে আজকের সিএসসি ট্রিপল ওয়ানের যে মিডের কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরে এই গ্রুপে এসে মানে এখানে চেক করবা, তাহলে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? ওকে, ফাইন। জাস্ট এটা লিখে সার্চ দিলেও হবে অ্যান্ড আমি হইতেছে যে ক্লাস শেষ হওয়ার পরে আমাদের যে ট্রিপল ওয়ানের মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে আমি গ্রুপের লিঙ্কটা প্রোভাইড করে দিব। সো তোমরা এখানে এসে এখানে থাকলে সবার জন্য আসলে অ্যাক্সেস করা ইজি হবে, দ্যাটস ওয়াই। আর যেহেতু এটা আমি নিয়ন্ত্রণ করি সো এখানে কোনো ক্যাওয়াস নাই, শুধুমাত্র প্রোগ্রামিং রিলেটেড কথাবার্তাই থাকে। আচ্ছা, সো যাই হোক, তাইলে আমরা হইতেছে যে একটু কোশ্চেনটা নিয়ে একটু কথাবার্তা বলতে চাচ্ছিলাম, রাইট? সো আমরা কোশ্চেনটা বের করি। হ্যাঁ, সো এটার দরকার নাই। তো শুরুতেই না আমি ওপি নিয়ে কথা বলবো। তো আমি হচ্ছে যে ফার্স্ট কোশ্চেনটাতে আসি। সো তুমি যখন প্রথম পরীক্ষায় যাবা, লেটস সে তুমি পরীক্ষায় যাওয়ার পরে তুমি হচ্ছে যে খুবই প্যাথেটিক মনে হচ্ছে, আমি একটা কাজ করি এটাকে ডাউনলোড করি। সমস্যা নেই, স্ক্রিনশট তোলার দরকার নাই, আমি এগুলো প্রোভাইড করে দেবো, এত প্যারা খাওয়ার দরকার নাই। জাস্ট একটু ফোকাস করো যে কি কি দেখতে হবে এক্সামে। সো যখন তুমি এক্সামে যাবা তখন তোমাকে এই ধরনের একটা 8 মার্কের বা 7 মার্কের একটা কোশ্চেন প্রোভাইড করা হবে, হ্যাঁ? সো এই 8-7 মার্কের যে কোশ্চেনটা তুমি পাবা এখান থেকে তোমার আসলে বোঝা লাগবে যে এখানে কি বলছে, বা এই কোশ্চেনে আমাকে আসলে কি কি ইউজ করা লাগবে সেটা আসলে এখানে ফিগার আউট করা লাগবে, ঠিক আছে? একটা জিনিস সবসময় মাথায় রাখবা, তুমি একটা ওওপির প্রবলেম পাওয়ার পরে সবসময় এই লাস্টের যে আউটপুটটা দেয় না, সেই লাস্টের আউটপুটটা চেক করবা। যদি তুমি দেখো যে লাস্টের আউটপুট যেমন 5 এবং 6, এটা আমি ধরতে পারি যে এটা হচ্ছে আমার লাস্টের আউটপুট। সো লাস্টের আউটপুটে যদি দেখো যে এখানে এই টাস্কের মধ্যে বা কোনো একটা জায়গায় হইতেছে যে অনেকগুলা সেম টাইপের স্ট্রিং টাইপের কোনো ডাটা আছে, বা সেখানে বই থাকতে পারে বা মানুষের নাম থাকতে পারে, মানে আমি বুঝাচ্ছি যে নেম অফ স্ট্রিং বা অ্যারে অফ স্ট্রিং, মানে এই জিনিসগুলা শুরুতে যখন আমি দেখি টাস্কে দেখো এখানে স্টাডি আর গ্রোসারিস আছে। তারপরে যখন 3 অ্যান্ড 4 এ আসি এখানে দেখো টাস্কের ভিতরে জিনিসটা আছে। মানে আমি যখন ওপির প্রবলেম পাবো আমার মাথায় ক্লিক করা লাগবে যে এখানে কি আমাকে অ্যারে ইউজ করা লাগবে কিনা। এটা হচ্ছে ফার্স্ট আইডেন্টিফাই করা। মানে তুমি ওপিতে এই মানে এটা তো সহজ প্রবলেম। এরপর আরেকটা প্রবলেম আছে ওইটা কঠিন। ওইটা এনক্যাপসুলেশন বা রেফারেন্স পাসিং হয়। আমি সহজটা দিয়েই শুরু করি। সো এই জায়গাতে দেখো, এই জায়গাতে তুমি দেখতে পাচ্ছ যে একটা প্রবলেম পাওয়ার পরে তোমাকে ফিগার আউট করা লাগবে যে এখানে অ্যারে ইউজ করতে হবে কি না। তো তুমি শুরুতেই দেখতে পাচ্ছ যে এখানে একটা স্ট্রিং এর অ্যারে আছে, সেখানে স্টাডি অ্যান্ড গ্রোসারিস আছে। আচ্ছা, ভালো কথা। অ্যান্ড সবার শেষে এসে দেখবা যে টাস্ক নামের যে এখানে একটা ভ্যারিয়েবল আছে সেই টাস্কে দেখো একটা একটা করে ভ্যালু বাড়তিছে বা কমতিছে। এখানে টাস্ক হইতিছে যে 2টা ছিল, পরে বাড়ছে, তারপরে টাস্ক বাড়ছে, তারপরে টাস্ক বাড়ছে বা কমছে বা একই আছে। সো প্রত্যেকটা অ্যারে রিলেটেড ওওপি প্রবলেমের ক্ষেত্রে একটা জিনিস তুমি দেখতে পাবা, শুরুতে একটা এরকম জায়গা থাকবে যেখানে মাত্র কম থাকবে, তারপরে আস্তে আস্তে সেগুলো হয় বাড়বে
অথবা সেখান থেকে ডিলিট হবে, অথবা সেখানে অ্যাড হবে, অথবা সেখানে অন্য কিছু একটা হবে। এই ৩ টা জিনিসের বাহিরে তুমি দেখবা না। এটা হচ্ছে একটা প্যাটার্ন, প্রশ্ন ধরতে পারার। সো এই টাইপের প্রশ্নগুলা তুমি কালকে পরীক্ষায় ১ম এই পাবা অ্যান্ড চেষ্টা করবা এই প্রশ্ন থেকে আগেই অ্যান্সার করে ফেলার। অ্যান্ড এই প্রশ্নের মানে এই প্রশ্নগুলা প্র্যাকটিস কোথা থেকে করবা, রাইট? প্র্যাকটিস করার জন্য আসলে অনেকগুলাই সোর্স আছে। তোমাদের কাছে অলরেডি অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। তোমরা যদি অ্যাসাইনমেন্ট আ 3 এবং 4 করো, তাইলে মোটামুটি এগুলা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাসাইনমেন্ট 2 ও করতে পারো। ঠিক আছে? আমি একটু পরে অ্যাসাইনমেন্টের কথা বলব। সো এই টাইপের প্রবলেমগুলা চলো এই টাইপের প্রবলেমগুলা নিয়ে একটু তোমাকে মানে প্যাটার্নটা বুঝাই যে আমি যে বললাম যে প্রত্যেকটা জায়গায় তুমি অ্যারে পাবা, সেই অ্যারের জিনিসগুলো তুমি কিভাবে ফিগার আউট করবা। সো আমি হইতেছে যে আ ওই জায়গাতে যাই। সরি। হ্যাঁ, এখানে ছিলাম আমি। সো এই জিনিসটা তুমি ল্যাব অ্যাসাইনমেন্ট যখন সলভ করো, আজকে তো অনেকেই ল্যাব অ্যাসাইনমেন্ট উল্টাপাল্টা ভাবে সলভ করবা। সো ওইভাবে উল্টাপাল্টা ভাবে সলভ করিও না। সো তুমি ল্যাব অ্যাসাইনমেন্ট 2 তে গেলা। ল্যাব অ্যাসাইনমেন্ট 2 তে যাওয়ার পরে অ্যাসাইনমেন্টটা আমি ওপেন করি আগে। সরি আমি হইতেছে যে একটু বড় করে ওপেন করি। হুম। সো ল্যাব অ্যাসাইনমেন্ট 2 তে যাওয়ার পরে তুমি আসলে ওই অ্যারে রিলেটেড জিনিসপাতি পাবা না। এখানে জাস্ট কি দেয়া আছে? এই অ্যাসাইনমেন্টে তোমার জাস্ট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স মেথড দেয়া আছে। এগুলা খুবই মানে লেস ইম্পোর্টেন্ট বাট পরীক্ষায় এগুলা কম লাগবে। সো দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই যে নোকিয়া মানে এখানে দেখো কনটেক্সট স্টোর 3 এখানে কিন্তু আমার অ্যারেটা স্টোর হইছে, রাইট? সো তার মানে এই যে স্টোর কনট্যাক্ট নামের একটা মেথড আছে যে মেথডটা প্রত্যেকজনের একটা স্ট্রিং করতেছে। তার মানে এটা কিন্তু আমাদের যে প্রবলেমটা আমি দেখাইতেছিলাম সেই প্রবলেমের সাথে কিন্তু রেলেভেন্ট একটা প্রবলেম। যদিও এখানে জাস্ট এড করে গেছে, কোনো কিছু বাদ-টাদ দেয়নি, জাস্ট স্টোর করে গেছে। সো এইজন্য এই প্রবলেমটা একটা মেথড ডিজাইন করতে হইছে। বাট আমাদের যে এই প্রবলেমটা ছিল সেখানে কিন্তু কাজকে রিঅ্যারেঞ্জ করতে হইছে, টাস্ক এড করতে হইছে, টাস্ক শো করতে হইছে। সো ২-৩ টা মেথড ছিল। বাট এখানে একটা মেথড ছিল। সো একটা প্যাটার্ন তুমি বুঝলা। তারপর নিচে আসি। নিচে আসার পরে সেম টাইপের প্রবলেম একটু ফিগার আউট করার ট্রাই করি। আ না এটাও না। আ এইটা হ্যাঁ। সো দেখো এখানেও কিন্তু সেম। এখানে কি বলছে এড কনট্যাক্ট এর মেথড, আরেকটা আছে মেক কল। সো এখানেও তুমি দেখতে পাচ্ছ যে অ্যারে তোমাকে এখানে স্টোর করা লাগবে। সো তুমি কি বুঝতে পারছো যে কালকে যখন তুমি এক্সামে বসবা, আ এক্সামে যখন বসবা তখন তুমি আসলে দেখতে পাবা যে তুমি কোয়েশ্চেন পাওয়ার পরেই চেক করবা যে এখানে আসলে অ্যারেটা কে আর এখানে আসলে এডটা কাকে করতে হবে এবং সেই মেথডটা কি আছে। এভাবে সুন্দর করে ফিগার আউট করে ড্র করবা। আর যাদের একদমই মাথা কাজ করতেছে না যে আসলে আমি তো ভাই আগে পড়ি নাই। সো আমার তো আমি তো বুঝতেছি না মানে আমার কি করা উচিত। তাদের জন্য আমি বলব যে আমি ক্লাস শেষে কিছু ভিডিও রিসোর্সেস দেখায় দিব। ট্রেসিং এরও কিছু ভিডিও রিসোর্সেস দেখায় দিব। সো সেগুলা হইতেছে যে তোমরা আজকে রাতে অনেক রাত পড়ে আছে। সো মোটামুটি ৪-৫ ঘন্টা যদি একটু পড়াশোনা করা যায় তাও কালকে এট লিস্ট 15 প্লাস মার্কস ইনশিওর করে আসা যায়। তাদের জন্য বলতেছি যারা কিছুই পড়ে নাই। আর এখন যাদের জন্য বলছি তারা অলরেডি এগুলা হয়তো সলভ করছো। তোমাদেরকে জাস্ট আজকে রাতে কিসের উপরে জোর দিতে হবে সেইটার কথাটা আমি বলে দিতেছি। ঠিক আছে? সো কোয়েশ্চেন দেখেই বুঝবা যে অ্যারে আমার কই আছে, সেই অ্যারেটা যোগ করতে হবে সেই অ্যারেতে, নাকি সেই অ্যারে থেকে বাদ দিতে হবে, নাকি সেই অ্যারেতে আমি আপডেট করব। সো কিছু এই সিম্পল জিনিসপাতিগুলা তুমি মাথায় রাখবা। এই প্যাটার্নটা কি বুঝা গেছে? দাঁড়াও আরেকটু আমি একটু বলি তারপরে আমি জিজ্ঞাসা করতেছি। সো এগুলাও না, এগুলাও না, এগুলাও না। সো ল্যাব অ্যাসাইনমেন্ট 2 থেকে তুমি কোন ধরনের প্রশ্নগুলা দেখবা এটা নিয়ে কি মানে কোন কোয়েশ্চেন আছে? এনিওয়ান? হ্যাঁ, আনগ্রেডেড টাস্ক গুলাকে দেখবো। আচ্ছা। সো মানে জিনিসটা হচ্ছে এই জিনিসগুলা তো আসবে না কালকে, রাইট? সো তুমি সেগুলাই দেখবা যেগুলা আসলে পরীক্ষায় আসার মতো। ঠিক আছে? যেমন এই আনগ্রেডেড টাস্ক হইতেছে যে এই জায়গাতে মানে অ্যাসাইনমেন্ট 2 থেকে আনগ্রেড টাস্ক দেখার কিছু নাই। আমরা চলো হচ্ছে যে অ্যাসাইনমেন্ট 3 তে যাই। অ্যাসাইনমেন্ট 3 তে যেয়ে চেক করি যে কোন ধরনের জিনিসগুলো দেখা লাগবে। সো অ্যাসাইনমেন্ট 3 তে আসলাম। অ্যাসাইনমেন্ট 3 তে আসার পরে ল্যাব অ্যাসাইনমেন্ট 3 ওপেনটা করি। ওপেন করার পরে দেখো ল্যাব অ্যাসাইনমেন্ট 3 তে এখানে আসলে মেথড ওভারলোডিং, কনস্ট্রাক্টর এবং কনস্ট্রাক্টর ওভারলোডিং। আচ্ছা আমাদের যে মিডে আসছিল গতবারে সেখানে কি মেথড ওভারলোডিং এবং কনস্ট্রাক্টর ওভারলোডিং বলে কিছু আছে কিনা একটু দেখার ট্রাই করি তো। সো শুরুতেই দেখো তো এখানে এড টাস্কে একটা টাস্ক এড করা হইছে এবং এড টাস্কে এখানে ২ টা টাস্ক এড করা হয়েছে। তার মানে এই ডে 1 ডট এড টাস্ক এক্সারসাইজ, ডে 1 ডট এড টাস্ক এক্সারসাইজ এর পর ২ টা। এখানে কি আসলে মেথড ওভারলোডিং হয়নি? ইয়া, হ্যাঁ, সো তার মানে অ্যাসাইনমেন্ট 3 টাও হইতেছে তোমাদের লাগবে। অ্যান্ড কনস্ট্রাক্টর আর কনস্ট্রাক্টর ওভারলোডিং জিনিসটা সেম তোমরা এটা বোঝো। সো আমি একটু নিচের দিকে আসি এখানে আসলে কি করা লাগবে। সো এখানে অবশ্যই এই প্রবলেমটা মানে প্রবলেম 3 এটা সলভ করা লাগবে বিকজ এই টাইপের প্রবলেমই কালকে তুমি এনকাউন্টার করবা। ঠিক আছে? একটা কোয়েশ্চেন ছিল। কনস্ট্রাক্টর এর মধ্যে আমি ইনিশিয়ালি যেগুলাকে
যে ভেরিয়েবল গুলাকে ইনিশিয়ালাইজ করতেছিল সবসময় কেন ওই সবগুলা ভ্যালু ওখানে দিচ্ছে না? ইট শুডন্ট ম্যাটার, রাইট? রিগার্ডলেস। আচ্ছা, তুমি যদি কনস্ট্রাক্টরের শুরুতে ইনিশিয়ালাইজ নাও করো, তারপরেও বাই ডিফল্ট কিন্তু ইনিশিয়ালাইজ হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু এখানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি। লেটস সে এই যে টাস্ক ম্যানেজার ডে 1, নিউ টাস্ক ম্যানেজার এলেক্স এবং এড। এই যে একটা অবজেক্ট ক্রিয়েট নিউ মানে নিউ ক্রিয়েট মানে তো একটা অবজেক্ট ক্রিয়েট করা, রাইট? যখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি, তখন আসলে এখানে আমাকে এই এলেক্স এর জন্য ভ্যারিয়েবলটা ইনিশিয়ালাইজ করা লাগবে। সো এগেইন যাদের এই ছোট, ছোট মানে ফ্যাকাল্টিরা কিন্তু ওইভাবে মার্কস কাটে এবং ফ্যাকাল্টিরা কিভাবে মার্কস দেয় মার্কসের ব্যাপারটা আমি একটু পরে দেখাচ্ছি। আগে আমি প্যাটার্নটাকে একটু ফাইন্ড আউট করা শেখাই। যে পরীক্ষায় যে উল্টাপাল্টা চিন্তা করার দরকার নাই, টু দি পয়েন্টে চিন্তা করা লাগবে। সো আমি এটাও বলে দিব যে এই অ্যারে রিলেটেড প্রবলেম তুমি কিভাবে প্র্যাকটিস করবা। এটার উপর আমার ভিডিও আছে, আমি দেখাই দিতেছি। আচ্ছা। সো তাইলে তুমি বুঝতে পারলা যে তুমি পরীক্ষায় যে এরকম একটা অ্যারে পাবা, যে অ্যারেতে তোমাকে আসলে জিনিসপাতি এড করা লাগবে। অ্যান্ড এখানে হয় এড থাকবে অথবা রিমুভ থাকবে অথবা সর্টিং থাকবে, অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে? সো এই অ্যাসাইনমেন্ট 3 থেকে 3 নাম্বারটা দেখবা। এই 4 নম্বরে তুমি একটু দেখো 4 নম্বরে কিছু আসলে এখানে অ্যারে রিলেটেড কিছু আছে কিনা। সো এড প্যাসেঞ্জার তার মানে বুঝতে পারতেছি যে এখানেও অ্যারে আছে এবং তুমি প্রত্যেকটা প্রবলেমে সিমিলারিটিস দেখতে পাবা। আচ্ছা, সো এখানেও আছে। এখানে তো জাস্ট এটা যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া তেমন কিছু দেখতে পাচ্ছি না। সো এখানে এই যে অ্যাড আইটেমের ক্ষেত্রে ২ টা এখানে অ্যারে ইউজ করতে হবে মোস্ট প্রবাবলি। আই এম নট সিউর। বাট তোমরা আই হোপ এই এই টাইপের প্রবলেমটা নিয়ে মোটামুটি একটু হলেও বুঝতে পারছো যে কালকে আমাকে অ্যারে রিলেটেড প্রবলেম সলভ করা লাগবে। সো এই প্রবলেমের যদি বেসিক মানে তুমি ধরো যে এই ধরনের প্রবলেম তুমি দেখছো বাট আজকে রাতের জন্য তুমি সলভ করতে চাও, তাহলে তুমি কি করবা আমি তোমারে দেখাই। তুমি ইউটিউবে যাবা। ইউটিউবে যাওয়ার পরে তুমি হচ্ছে যে আমার চ্যানেলে যাবা। আমার চ্যানেলে যাওয়ার পরে তুমি এখানে দেখতে পাবা যে আমি এটার উপরে অলরেডি একটা ভিডিও বানায় রাখছি। প্লেলিস্ট সেকশনে আসবা। প্লেলিস্ট সেকশনে আসার পরে তুমি সিএসসি 111 নামের যে প্লেলিস্ট আছে কই গেল? কিরে? হ্যাঁ, এই যে এইটা। সো ওওপির প্লেলিস্টে আসবা। ওওপির প্লেলিস্টে আসার পরে যাদের হচ্ছে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স মেথডের সমস্যা, তারা এটা 2x স্পিডে দেখবা। 2x স্পিডে দেখে জিনিসটা শেষ করে ফেলবা। তারপরে এখানে দেখো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল একটু হার্ড প্রবলেম। এগুলা আসবে না। এই যে এখান থেকে দেখো, এখানে আ আমি একটা প্রবলেম সলভ করে দিছি। সেটা হচ্ছে তোমার ইনস্ট্যান্স মেথড, অ্যারে প্রবলেম অ্যান্ড সলিউশন। এই টাইপের প্রবলেম তুমি কালকে এই টাইপের প্রবলেম তুমি কালকে এক্সামে আ পেতে পারো আরকি। পেতে পারো মানে অবশ্যই আসবে। সো এখান থেকে কিভাবে অ্যারে এড করতে হয়, অ্যারে ইটারেশন করতে হয়, যাদের একটু মানে বেসিকে ঘাটতি আছে, তারা আমার সাথে, সাথে এই ১ ঘন্টা সময় দিয়ে যেহেতু ১ ঘন্টা সময় দিলে আমি এই টাইপের একটা মানে এই টাইপের একটা প্রবলেম অ্যান্সার করতে পারতেছি। সো হোয়াই নট আমি সেটা দেখব, রাইট? সো এই প্রবলেমটা দেখবা। দেখার পরে মিডের যে কোয়েশ্চেনটা দিছি সেটা একটু দেখে বোঝার চেষ্টা করবা। তাইলেই বুঝতে পারবা। ঠিক আছে? এই অ্যারে রিলেটেড জিনিসপাতি নিয়ে কোনো সমস্যা আছে? এখানে কেএনআই ম্যামেরও হইতেছে যে একটা আ ইনস্ট্যান্স মেথড আর অ্যারের প্রবলেম আছে। তোমরা চাইলে ওইটাও দেখতে পারো। তোমাদের জন্য জিনিসটা আসলে আরো লট মোর ইজিয়ার হইতে পারে আরকি। সো প্র্যাকটিস তাহলে প্রবলেম 1 এর জন্য প্র্যাকটিস কই থেকে করবা এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? তোমাদের কাছে অ্যাসাইনমেন্টে কি, কি করতে হবে সেটা বলে দিলাম। তোমার কাছে মিডের কোয়েশ্চেনটা কিভাবে আসতে পারে সেটা দেখায় দিলাম এবং এটা পারার জন্য তোমাকে কই থেকে ভিডিও দেখা লাগবে সেই সোর্সটাও দিয়ে দিলাম। সো আই হোপ এই টাইপের প্রবলেম কালকে আসলে তোমার এখন পারা উচিত। এনি কোয়েশ্চেন রিগার্ডিং দিস প্রবলেম? ওই যে কনস্ট্রাক্টরটা নিয়ে যেটা বলছিলাম, লেটস সে আই হ্যাভ আ নেম ভেরিয়েবল, আই হ্যাভ অ্যান অ্যারে, হুম, হুম। যেটা আমি ইনিশিয়ালাইজ করলাম না। ওকে। মানে ইনিশিয়ালাইজ করলাম কোনো ভ্যালু বা কোনো লেন্থ অফ ইট গুলা কিছুই দিলাম। হুম, সামটাইমস আমি কিছু কোয়েশ্চেন দেখছি যে আমার কাছে দুইটার প্যারামিটার আছে। লেটস সে আমার কাছে নেম এন্ড আইডি প্যারামিটার আছে, বাট স্টুডেন্টস এর নামের যে অ্যারেটা আমি হুম। ওই জিনিসটা আমার কনস্ট্রাক্টরে আপডেট করতেছি না। And just doing it while initializing that. Why is that? আচ্ছা, মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা রুলই মনে রাখো যে যখনই আমি কোনো অবজেক্ট ক্রিয়েট করব, আমি কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজ করব। আমার অ্যান্সারে থাকুক বা না থাকুক ডাজন্ট ম্যাটার, তুমি করবা। করলে ফ্যাকাল্টিরা মার্ক কেটে দিবে না। না করলে কেটে দিতে পারে। ঠিক আছে? জাস্ট এটাই মনে রাখো। এর ভিতরে অনেক কথাবার্তা আছে, বাট সেটা হয়তো আজকের টপিকের সাথে irrelevant। এজন্য আমি আর ডিপে গেলাম না। ক্র্যাশ করে না whatever না মানে anything. তুমি কোনো একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করলে সেটা প্রোগ্রামের কোনো ক্ষতি করবে না। বাট না করলে সেটা আসলে ইনভ্যালিড বা নাল আসতে পারে। ঠিক আছে?
ওকে। সো এই যে অ্যাসাইনমেন্ট 2 এবং 3, অ্যাসাইনমেন্ট 2, 3 থেকে অ্যারে কানেক্টেড বা অ্যারে সম্পর্কিত প্রবলেমগুলা প্র্যাকটিস করবা। সেটা তোমার ল্যাব টাস্কে থাকতে পারে, সেটা তোমার হোমওয়ার্কে থাকতে পারে, সেটা তোমার আনগ্রেডেড টাস্কেও থাকতে পারে। যেখানেই থাকুক না কেন, সেখান থেকে তুমি অ্যারে রিলেটেড প্রবলেম আজকে রাতে সলভ করলে তুমি মোটামুটি ধরে নিতে পারো যে তোমার কালকে 8 মার্ক মোটামুটি সিওর। ঠিক আছে? আচ্ছা, এইটা গেল। এখন আ সবাই যে জায়গাতে আটকে যায়, সবাই আসলে ফিগার আউট করতে পারে না যে কোনটা আসলে আমার আ মানে এনক্যাপসুলেশন এর মানে কোথায় আমি এনক্যাপসুলেশন ইউজ করব, কোথায় আমি রেফারেন্স পাস ইউজ করব। রেফারেন্স পাস জিনিসটা কি? এটাই আসলে মিড শেষ হয়ে যায়। তারপর অনেকের আসলে বোধগম্য হয় না। সো আমি একটু রেফারেন্স পাস নিয়ে ২-৩ মিনিট দেখাই। লেটস সে এইটা হচ্ছে আমার একটা রেফারেন্স পাসের কি অ্যাসাইনমেন্ট এর প্রবলেম, রাইট? সো রেফারেন্স পাস জিনিসটা কি আর মাল্টি ক্লাস জিনিসটা কি? আগে রেফারেন্স পাস নিয়ে জিনিসটা নিয়ে কথা বলি। সো এখানে তুমি একটা জিনিস দেখো যে এখানে বেশ কয়েকটা অবজেক্ট ক্রিয়েট করা হইছে, রাইট? এবং সেই অবজেক্ট গুলার কিছু ভ্যালু দেয়া আছে। এগুলো আমাকে কনস্ট্রাক্টরের থ্রুতে ইনিশিয়ালাইজ করা লাগবে। ভালো কথা। সো এখানে টোটাল কয়টা অবজেক্ট ক্রিয়েট করা হইছে? এখানে টোটাল ৪ টা অবজেক্ট ক্রিয়েট করা হইছে। সো আমি একটা জিনিস দেখি সেটা হইতেছে যে আমার রেফারেন্স পাস জিনিসটা কই হইছে? তুমি এখানে দেখো এই যে ফার্স্ট যে আমার ট্রায়াঙ্গল ডিটেইলস আছে, সো এই ট্রায়াঙ্গল ডিটেইলসটা কে কল করছে? T1 কল করছে। সো T1 অবজেক্টের আন্ডারে আসলে ট্রায়াঙ্গল ডিটেইলস এটা কল করা হইছে। আচ্ছা, ভালো কথা। তারপরে এখানে T3 অবজেক্টের আন্ডারে সেম ট্রায়াঙ্গল ডিটেইলস কল করা হইছে। সেটাও বুঝলাম। T4 এটাও বুঝলাম। সো মোটামুটি আমি এই পর্যন্ত কোনো সমস্যা নাই। এই পর্যন্ত আমরা সবাই মোটামুটি করতে পারি। বাট যখনই T2 ডট কম্পেয়ার ট্রায়াঙ্গল T3 আসবে, এই জায়গাতে আসলে প্রবলেমটা লাগবে। সো দেখো T2 এটা হচ্ছে T2 অবজেক্টের একটা কি? অবজেক্ট, রাইট? T2 অবজেক্ট। সো T2 অবজেক্ট কাকে কল করছে? কম্পেয়ার ট্রায়াঙ্গেল কে কল করছে। বাট প্যারামিটার হিসেবে পাস করছে আরেকটা অবজেক্ট। সো এই যে আরেকটা অবজেক্ট বা আরেকটা অবজেক্টের রেফারেন্স যে পাস করছে, এই ব্যাপারটাকেই বলা হচ্ছে রেফারেন্স পাস। সো তোমরা যারা এআই বা ChatGPT মেরে অ্যাসাইনমেন্ট সাবমিট করছো, তাদের প্রতি আমার হাইলি রেকমেন্ড যে তোমরা আসলে এই রেফারেন্স পাস জিনিসটা কিভাবে কাজ করে, সেইটা আজকে রাতের মধ্যে শিখে ফেলাও। তার আগে আসলে এই সহজ প্রবলেমটা শিখো, তারপরে তুমি আসলে রেফারেন্স পাসটা শিখবা। যদি কারো কোনো ক্লু না থাকে যে তুমি কই থেকে শিখবা, তাইলে আমি জাস্ট বলতে পারি যে তুমি আমার ভিডিওতে আসবা। এসে এখানে এই যে যাদের কনস্ট্রাক্টর ওভারলোডিং এবং মেথড ওভারলোডিং নিয়ে খুব ঝামেলা লাগে, তারা হইতেছে যে একটা প্রবলেম মানে এখানে আমি একটা কনসেপ্ট, একটা প্রবলেম এভাবেই সলভ করে দিছি। যেটা আসলে এক্সামের আগের রাতে ডুয়েবল যে ঠিক আছে আমি কনস্ট্রাক্টর, মেথড ওভারলোডিং ২ টাই জিনিস বুঝতে চাই। তাহলে আমি 2x স্পিড দিয়ে একটু টেনে দেখলাম যে কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে, মেথড ওভারলোডিং কিভাবে কাজ করে। এটা আসলে তোমাদের পারা উচিত। বাট আমার কথা হচ্ছে যে ভাই সেটা না হয় বুঝলাম। কিন্তু আমার তো আসলে রেফারেন্স পাস এবং মাল্টি ক্লাস এই জিনিসটা বুঝা লাগবে। সো এই যে ল্যাব 3 এর প্রবলেমের এখানে আমি একটা প্রবলেম পিক করছি। সেই প্রবলেমটা আমি আসলে এখানে সলভ করে দিছি। তো যাদের রেফারেন্স পাস এবং মাল্টি ক্লাস নিয়ে ইস্যু আছে, তোমরা এসে এই ভিডিওটা দেখবা। এই একটা ভিডিওতেই আমি আসলে রেফারেন্স পাস, মাল্টি ক্লাসের কি টাইপ হইতে পারে সেই টাইপগুলা এবং সেখানে অবশ্যই অ্যারে ইনক্লুডেড থাকবে। সো আমি সেটা একদম আমি অ্যাজ এ স্টুডেন্ট কিভাবে সলভ করতাম, কি চিন্তা করতাম, কেন এখানে আমি একটা অ্যারে ইউজ করছি, সমস্ত কিছু আমি এখানে ব্যাখ্যা করছি। সো কালকে এক্সামের জন্য তোমার যে ২ নম্বর যে কোডিং ট্রেসিংটা সরি কোডিং প্রবলেমটা আসবে, সেটা সেটা যদি আমি একটু ওপেন করি ২ নম্বর কোডিং প্রবলেম কই গেল? একটু হোল্ড। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার ২ নম্বর কোডিং প্রবলেম, রাইট? সো আমি এটাকে একটু ডাউনলোড করি। এইটার সাথে একটু ১০-১২ মিনিট কথাবার্তা বলি। তাইলে তোমাদের একটু কনফিডেন্ট লাগবে। আচ্ছা, সো এই যে প্রবলেমটা দেয়া হইছে, এখানে বেশ কিছু জিনিসপাতি দেয়া আছে। প্রথমত দেয়া আছে যে কি বলছে? অল অ্যাট্রিবিউট অবজেক্ট ফাইল ক্লাস উইল বি হ্যান-ত্যান প্রাইভেট। তার মানে আমাকে এনক্যাপসুলেশন ইউজ করাই লাগবে। এতে আমার কোনো সন্দেহ নাই। সো এনক্যাপসুলেশন কিভাবে ইউজ করবা সেটার উপরে ভিডিও আছে, আমি দেখাচ্ছি। তার আগে এখানে কি বলছে? অনেক কথাবার্তা বলছে, বাট এত কথাবার্তা মাথায় রাখার দরকার নাই। আমি এখানে আসলাম। এখানে আসার পরে দেখতে পাচ্ছ যে টোটাল কয়টা অবজেক্ট ক্রিয়েট করছে? টোটাল কিন্তু ৮ টা অবজেক্ট ক্রিয়েট করছে। এই যে assignment.java এইটা দেখে যেন আবার ভাবো না যে assignment1 এর জাভাকে কল করছে। এটা কিন্তু একটা স্ট্রিং, এখানে উপরে স্ট্রিং দেয়া আছে। এবং আরেকটা ভালো বিষয় সেটা হচ্ছে যে আমাকে এখানে একটা কনস্ট্রাক্টর ডিজাইন করলেই হয়ে যাচ্ছে। বিকজ এখানে আসলে আমার কনস্ট্রাক্টর ওভারলোডিং হচ্ছে না। ফর দ্যা টাইম বিং নিচের দিকে হইতে পারে, আমি জানি না, নিচে এখন আমি দেখি নাই। বাট এই ফাইল ক্লাসের আন্ডারে কোনো অবজেক্ট আসলে মানে কনস্ট্রাক্টর এখানে ২ টা প্যারামিটার নিয়েই তৈরি হবে আমি যদি কনস্ট্রাক্টর ডিজাইন করি। খুব ভালো হইতো যদি আমি আসলে এগুলো সলিউশন দেখাতে পারতাম। বাট টাইম স্বল্পতার জন্য আমি সলিউশন দেখাই নাই। তোমরা সলিউশন করে নিও আরকি রাতে। আচ্ছা, তো
এখানে টোটাল ৮ টা অবজেক্ট ক্রিয়েট করা হইছে হুইচ ইস ভেরি গুড। ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট তারপরে আমি নিচে আসছি। নিচে আসলাম, ১ নম্বরে আসলাম। এখন পর্যন্ত কিন্তু আমার কি রেফারেন্স পাসিং কিন্তু ইউজ হয় নাই। তারপরে জাভা প্যাকেজ P1 এখানে CSE3 হ্যান-ত্যান আছে। তারপরে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছে সেটাও বুঝলাম। তারপরে P1 মানে কি এই জাভা প্যাকেজ ক্লাসের আন্ডারেই আসলে P1 তারপরে নিউ স্ট্রিং এগুলা ইনিশিয়ালাইজ করছে বা হ্যান মানে নতুন করে অবজেক্ট ক্রিয়েট করছে এবং সেই অবজেক্টের প্যারামিটারে তারা কি রাখছে। আচ্ছা, এখানে অনেকে ভাবতে পারো যে, কি ব্যাপার? এই অবজেক্টের এরকম হইল কেন? মানে নিউ কিওয়ার্ড এর পরে তো নরমালি এরকম হয়। বাট এটা আসলে একটা স্ট্রিং টাইপের অ্যারে রাখতিছে। দ্যাটস হোয়াই এটা এভাবে রাখছে। সো এইটার মধ্যে মানে আকাশ পাতাল কোনো ডিফারেন্স নাই আরকি। ঠিক আছে? আচ্ছা। সো তারপরে কি হইছে? P1.package, P2, P1 আচ্ছা, এই যে দেখো এখানে কিন্তু একটা মেথড ওভারলোডিং হইছে, রাইট? সো এড ফাইল যে কোন সময় F1 রিসিভ করতে পারে, সেম এড ফাইলই আসলে ২ টা প্যারামিটার রিসিভ করতে পারে। তার মানে আমাকে মেথড ওভারলোডিং এর থ্রুতে এই জিনিসটা অ্যাচিভ করতে হবে। আচ্ছা, তারপরে আমি একটু নিচে যাই। এইবার আসলে রেফারেন্স পাসিং এর বিষয়টা আসছে। কিভাবে? এই যে দেখো, যখনই আসলে যে p1.add ফাইল f1 বলছে। সো f1 কি আমার এই প্যাকেজ ক্লাসের কোন অবজেক্ট? নাকি f1 আসলে আমার ফাইল ক্লাসের অবজেক্ট? বলো তো কেউ? এখানে যে F1 ফাইল ক্লাসে এখানে F1 যে মানে P1 কল করছে add ফাইল এই মেথডটা এই F1 কিন্তু P1 ক্লাসের অবজেক্ট না। এটা কিন্তু আমার ফাইল ক্লাসের অবজেক্ট। সো একটা ক্লাসের অবজেক্ট যদি অন্য ক্লাস অ্যাক্সেস করতে চায় তার মানে এখানে কি পাস করছে? এখানে আমার রেফারেন্সটা পাস করছে। কিসের রেফারেন্স পাস করছে? F1 এর রেফারেন্স পাস করছে। এই F1 টা কোন ক্লাসের অবজেক্ট? ফাইল ক্লাসের অবজেক্ট। সো আমরা এভাবে আসলে চিন্তা করতে পারি। এখানে F1 না F1 না করে F2, F3 ২ টাও পাস করতে পারে। তার মানে কি? আমি যে এখানে যে আমি ডাটা টাইপটা দিব, সেই ডাটা টাইপটা কি হবে বলো তো কেউ? ফাইল অবজেক্ট। ফাইল F2, ফাইল F3 এভাবে আমাকে রিসিভ করা লাগবে না যখন আমি এই মেথডটা ডিজাইন করব। ইয়েস। হ্যাঁ, সো এখানে তাহলে ২ টা জিনিস আসলো। সেটা হইতেছে এক কি মেথড ওভারলোডিং কিভাবে আমি করলাম অ্যান্ড সেকেন্ড থিং কি আমি কিভাবে রেফারেন্স পাসিং কে রিসিভ করলাম এবং অবশ্যই আমার যে ক্লাসের ক্লাস নামটা এখানে দেয়া লাগবে বিকজ সেটাই আসলে এখানকার ডাটা টাইপ আরকি। আই হোপ তোমাদের এই বেসিক গুলা ক্লিয়ার আছে। আমি যে কথাগুলা বলতেছি আমি জানি আ আমি যখন ওওপি পড়ছিলাম আমারও অনেক কিছু মাথার উপর দিয়ে যাইত। এখানে হয়তো মোর দেন 15 ১০-১২ জন মানুষ আছে যারা আসলে এই ব্যাপারটা ১ম বার শুনতেছে যে কি বলতেছি আমি। সো তাদের জন্য আমি বলে রাখতেছি যে তোমরা এই রেফারেন্স পাসিং এর এই ভিডিওটা দেখবা। এই রেফারেন্স পাসিং এর ভিডিওটা দেখলে ওইখানে আমি বুঝাইছি যে একটা ক্লাসের জিনিসপাতি আরেকটা ক্লাস কিভাবে আ রিসিভ করে আরকি সেই ব্যাপারটা পুরাটা আমি এখানে এক্সপ্লেইন করার ট্রাই করছি। সো তোমরা ওই ভিডিওটা দেখলে আ কোন ক্লাসের কে কাকে কল করছে এখানে আমি সবকিছু ডিটেইলস এ বলছি। সো তোমাদের জন্য ওই ব্যাপার মানে এই প্রশ্নটা বোঝাটা ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ওকে। এরপরে এরপরে আমি আসি। উম এরপরে আচ্ছা, কোয়েশ্চেনটা কই গেল? হ্যাঁ, কোয়েশ্চেন হইতেছে আমার কাইন্ড অফ এইটা। সো নিচের দিকে আসি, নিচের দিকে আসি, নিচের দিকে আসি। দেখো এখানে কিন্তু আহামরি কোয়েশ্চেনটা কঠিন না। রাইট? কোয়েশ্চেনটা কিন্তু কঠিন ছিল না। কোয়েশ্চেনে খালি কি ছিল? আমাকে এই প্রত্যেকটা যখন আমি এই যে প্যাকেজ নেম ভ্যারিয়েবল গুলা যখন নিয়ে কাজ করব, তখন আসলে ভ্যারিয়েবল এর নাম আমাকে প্রাইভেট রাখা লাগবে। তারপরে যেহেতু ভ্যারিয়েবল এর নাম প্রাইভেট তার মানে কি আমাকে যে মেথড গুলা ডিজাইন করা লাগবে। সেখানে আসলে ওই ভ্যারিয়েবল গুলা রিসিভ মানে অ্যাক্সেস করার জন্য আমাকে গেটার সেটার মেথড ইউস করা লাগবে। সো প্রবলেমটা অ্যাকচুয়ালি বড় হবে। এমনি এখানে ১২ মার্কস দেয়নি। সো ১২ মার্কসের মধ্যে আসলে আমি এখানে মানে এক দেখায় কি পাইলাম? এখানে এক দেখায় আমি আসলে অনেকগুলা ভ্যালু পাইছি যেগুলো আসলে আমাকে অ্যারেতে স্টোর করা লাগবে। ভালো কথা অ্যারেতে স্টোর করব। তার মানে অ্যারে ম্যানিপুলেশন জানা লাগবে। ভিডিও আমি বললাম কই থেকে দেখবা। ওখান থেকে ভিডিও দেখে অ্যারে ম্যানিপুলেশন কেমনে করে সেটা শিখবা। তারপরে কনস্ট্রাক্টর ওভারলোডিং মেথড ওভারলোডিং কিভাবে কাজ করে সেটা তুমি একটা ভিডিও দেখে শিখে নিবা। ২ নাম্বার ভিডিও গেল। ৩ নাম্বার ভিডিওতে তুমি রেফারেন্স পাসিংটা দেখবা। আর ৪ নাম্বার ভিডিও যেটা হইতে পারে সেটা হইতেছে যে এনক্যাপসুলেশন কিভাবে কাজ করে আ এই যে encapsulation কিভাবে কাজ করে সেই ব্যাপারটা তুমি এখান থেকে দেখবা। encapsulation এর ভিডিও কি আমি এখানে রাখি নাই? রাখা উচিত। encapsulation এবং static object static টা আসলে ফাইনালে আছে। সো দাঁড়াও মাল্টি ক্লাস তোমরা চাইলে অন্যান্য এখানে অনেকগুলো ট্রেসিং আছে। এই যে মাল্টি ক্লাস অ্যান্ড encapsulation প্রবলেম। সো এই ভিডিওটা তোমরা একটু দেখে নিবা। সো এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা। যেমন হইতেছে যে দেখো এখানে কিভাবে রেফারেন্স পাস করা হইছে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে শপিং আইটেম I1 এটা হচ্ছে শপিং আ আইটেম ক্লাসের হইতেছে যে একটা
অবজেক্ট বা রেফারেন্স। আর নিচে শপিং কার্ট নামে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। সো দেখো C1 যখন এড আইটেম I1 কে কল করছে অবশ্যই তার মানে কি এখানে আসলে রেফারেন্স পাস করা হয়েছে। সো একটা অবজেক্টের জিনিস আরেকটা অবজেক্ট কল করলে তুমি বুঝে নিবা যে এখানে রেফারেন্স পাস করা হয়েছে। তার মানে আমাকে আসলে চিন্তা করা লাগবে রেফারেন্স পাসিং জিনিসটা কিভাবে করা হচ্ছে। এই জিনিসটা কি মানে বুঝা গেছে? কালকে এক্সামে তুমি এই রেফারেন্স পাসিং নিয়ে একটা বড় প্রবলেম পাবা যেটা আসলে ১০-১২ মার্কের একটা বড় কোড। আর আরেকটা তুমি কোড পাবা সেটা হইতেছে যে এই যেটা বললাম যে অ্যারে রিলেটেড গ্যাঞ্জাম আরকি। সো তুমি কি ২ টা কোডিং প্রবলেম নিয়ে একটু আইডিয়া আসছে যে কালকে তোমাকে কি করা লাগবে এবং সেগুলা পারার জন্য ইনিশিয়ালি তুমি আসলে আ তুমি অ্যাসাইনমেন্ট চাইলে সলভ করতে পারো নিজের কনফিডেন্ট বুস্ট আপ করার জন্য হ্যান-ত্যান অনেক কিছু। বাট প্যাটার্ন ওয়াইজ চিন্তা করো যে তোমাকে মাল্টি ক্লাস বোঝা লাগবে। মাল্টি ক্লাস বুঝলে তুমি রেফারেন্স পাস বুঝবা। রেফারেন্স পাস বোঝার পরে তোমাকে আসলে এনক্যাপসুলেশন বোঝা লাগবে। সো এই তো আরকি মানে এর বাহিরে অ্যাকচুয়ালি কিছু নাই। আচ্ছা, আমার ব্যক্তিগত আমি যে পেইড ব্যাচ আছে, সেই পেইড ব্যাচে আমি একটা রিসোর্স পড়াই। আমি একটু ওইটা একটু ওপেন করি। তাইলে আমার মনে হয় যে আমি গুছায় কথা বলতে পারবো। সো CSC 111 আচ্ছা, এই রিসোর্সটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে বেশ কিছু ১ম এ ইজি প্রবলেম গুলো আছে। এটা তোমাদের গ্রুপেই শেয়ার করা আছে। এখানে কিছু ইজি প্রবলেম দেয়া আছে। তারপরে তোমাদের ওই অ্যারে রিলেটেড প্রবলেম যেমন এই প্রবলেমটা কোনো একটা মিডে আসছিল। সো এখানে দেখতেই পাচ্ছ যে আসলে লাস্টের দিকে অনেক নাম্বার-টাম্বার হইছে। তার মানে অ্যারে রিলেটেড জিনিসপাতি করা লাগবে এবং শো ডিটেইলস বা শো হিস্টরি যখন করে তখন আসলে অ্যারের ভিতর থেকে সবগুলা এলিমেন্টকে আমাকে প্রিন্ট করে দেখাইতে হয় এবং প্রত্যেকটা প্রবলেমে তুমি দেখবা যে এরকম শো ডিটেইলস, শো হিস্টরি আছে। তখন তুমি দেখো যে তুমি তোমার যে অ্যাসাইনমেন্ট গুলো আছে সেগুলা চেক করে দেখো যে সেখানে আসলে অবশ্যই কি হইছে। সেখানে অবশ্যই হইতেছে তোমার একটা অ্যারে থেকে প্রিন্ট করাইছে। সো এই জিনিসটাও তোমার প্রত্যেকটা যেমন আমি যদি মিডের কোয়েশ্চেনে যাই, মিডের কোয়েশ্চেনে তুমি যদি দেখো যে আ এখানে দেখো শো টাস্ক আছে। সো শো টাস্ক যখন বলছে সেটা আসলে ৫ এবং ৬ এর মধ্যে। সো ৫ এবং ৬ এর মধ্যে এই যে জিনিসগুলো আসছে এগুলা কিন্তু অ্যারের ভিতর থেকে আমাকে প্রিন্ট করা লাগছে। সো অ্যারের ভিতরে ইনপুট নেয়ার জন্য আমাকে একটা লুপ চালাইতে হয়। অ্যারে থেকে ইনপুট নেয়া জিনিসগুলাকে প্রিন্ট করার জন্য আমাকে একটা লুপ চালাতে হয়। সো যখনই দেখবা যে অ্যারে রিলেটেড প্রবলেম তার মানে ধরেই নিবা যে আমাকে ২ টা আলাদা মেথড ডিজাইন করা লাগবে। ২ টা আলাদা মেথডে ২ টা আলাদা লুপও লাগবে। আমার কথা কি মাথার উপর দিক দিয়ে যাচ্ছে নাকি আমি একাই বুঝতেছি তোমরা বুঝতেছো না? হ্যাঁ, বুঝতে পারছি, বাট একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, সিউর। এই যে লাস্টের যে একটা স্ট্রিং এর প্রবলেম দেখেছিলাম না? কোনটা? আ নিজের কোয়েশ্চেন যেটা ছিল, হুম, হুম, এটা না। হ্যাঁ, আম আ হ্যাঁ, হ্যাঁ, এটা। হুম, এখন এটার মধ্যে হচ্ছে p1.allowed files। এখন allowed files তো হলো আমি স্ট্রিং এর জন্য যে ভ্যারিয়েবলটা নিচ্ছি, হুম। ওই ভ্যারিয়েবল নেমটা না? স্ট্রিং এর জন্য যে ভ্যারিয়েবল নিচ্ছি সেই ভ্যারিয়েবল কিনা? না, ব্যাপার এটা কিভাবে কি হবে যে আচ্ছা, p1 আচ্ছা আমাকে তুমি এই জিনিসটা বলো। এই এইভাবে কি মানে একটা অ্যারে ডিক্লেয়ার করা একটা অ্যারে ডিক্লেয়ার করা কি আমরা শিখি নাই 110 এ? নিউ কিওয়ার্ড দিয়ে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হইতো। জি হ্যাঁ, সো ওই অ্যারের ডাটা টাইপ কি সেটা এখানে দেওয়া আছে। জি হ্যাঁ। রাইট? স্ট্রিং এবং দেখো ওই অ্যারেতে আমি এই স্ট্রিং গুলা ওই ভ্যালু গুলাই নিছি আরকি। এই জিনিসটা তোমাদের জন্য নতুন এবং এই জিনিসটা তোমাদের অ্যাসাইনমেন্টেও নাই। এটা কুইজে মানে মিডে দিছে। সো মিডে এরকম হঠাৎ করে ২-১ টা অদ্ভুত জিনিসপাতি দিয়ে দেয়। সো মাথা ঠান্ডা রেখে জিনিসটা বোঝা লাগবে যে এটা তো আসলে কোনো অবজেক্ট না। অবজেক্ট তো এখানে P1, P2 আর এখানে নিউ কিওয়ার্ড দিয়ে আসলে কি বুঝাইছে? এখানে আসলে একটা অ্যারে ক্রিয়েট করা হইছে। সেই অ্যারেটা আসলে নরমাল ইন্টিজারের অ্যারে না। সেই অ্যারেটা হচ্ছে একটা স্ট্রিং এর অ্যারে এবং সেই স্ট্রিং এর অ্যারের ভিতরে ২ টা ভ্যালু এবং পরে আবার ৩ টা ভ্যালু অলরেডি ইনিশিয়ালাইজ করে দেওয়া হইছে। তাহলে এটার প্যারামিটার যে কি একটাই যাবে? এটা তো কোনো হইতেছে যে সেলফ অ্যা এই যে অল অ্যালাউড ফাইল এই জিনিসটা কি আমাকে কেউ একটু বলো তো? অ্যারের ভ্যারিয়েবল নেমটা না? আচ্ছা ভ্যারিয়েবল নেম নাকি এটা আসলে মেথড? ভালো করে দেখে বলো। মেথড ভ্যারিয়েবল মেথড থাকলে তো ব্রেকেট থাকতো না। হ্যাঁ, এক্সাক্টলি এই তো মানে মেথডের চেনার জিনিস কি? মেথড চেনার জিনিস হচ্ছে আমাকে ফার্স্ট ব্র্যাকেট থাকতে হবে। তার মানে এটা অবশ্যই কোনো এটা অবশ্যই কোনো হচ্ছে মেথড নেম না। এটা অবশ্যই একটা ভ্যারিয়েবল এবং সেই ভ্যারিয়েবলটা কি অ্যালাউ ফাইল। এই প্রশ্নটা আসলে শুরুর থেকে পড়লে তুমি খুব ভালো করে বুঝতে পারতা যে এই যে এখানে যে নিল এবং দেখো এখানে ফাইল টাইপ নট অ্যালাউড। এখানে কেন অ্যালাউ করল না? এটা আসলে এই এক বাই মানে একটা করে সলভ করতে গেলে আমি বুঝতে পারবো আরকি, বুঝছো? সো আমি যেহেতু এই প্রবলেমটা সলভ করি নাই, সো আমি কারেন্টলি তোমাকে সলিউশন দিতে পারতেছি না। বাট অবশ্যই এটা কোনো অবজেক্ট ক্রিয়েট করে নাই।
মানে এরকম কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে না এটা বোঝা যাচ্ছে এবং এটা কোনো মেথডও না এটাও আমি বুঝতে পারতেছি। সো ক্লাস শেষ হওয়ার পরে এই প্রবলেমটা একটু দেখে যেও, মানে সরি কালকে এক্সামের আগে এই প্রবলেমটা একটু দেখে যেও। আই হোপ নতুন কোনো একটা আইডিয়া আসলেও আসতে পারে। আমি আমি হইতেছে আরো বেশ কিছু জিনিস দেখাবো। এই জিনিসটা তোমরা মার্ক করে রাখো যে তোমাকে এই জিনিসটা সলভ করা লাগবে। আরো ২-১ টা মিডের কোয়েশ্চেন আছে সেখানেও নতুন জিনিসপাতি আছে আরকি। ঠিক আছে? সো আমি আসলে অ্যাসাইনমেন্ট 3 তে ছিলাম। সরি অ্যাসাইনমেন্ট 4 এ ছিলাম। অ্যাসাইনমেন্ট 4 হচ্ছে এইটা। সো তাহলে আমি মোটামুটি রেফারেন্স পাস, মাল্টি ক্লাস প্রবলেম এগুলা বুঝলাম। আ তোমাদের এবং অ্যারে রিলেটেড জিনিসপাতি আমাকে জানা লাগবে সেটাও বুঝছি। আচ্ছা, তারপরে নিচের দিকে আসি। ট্রেসিং নিয়ে আমি এখনো কিছু বলি নাই। ট্রেসিং নিয়ে একটু পরে বলতেছি। নিচের দিকে আসি। এখানে আমি নতুন আসলে কিছুই দেখতে পাচ্ছি না। যা আছে সবই সেম আরকি। সেম টাইপের জিনিসপাতি। আচ্ছা। সো এইটা হচ্ছে একটা সেমিস্টারের আসলে কোয়েশ্চেন আরকি। আমি আগে আরেকটা সেমিস্টারের কোয়েশ্চেন একটু বের করা উচিত আমার। একটু ওয়েট। অ্যাসাইনমেন্ট 4 দাঁড়াও, অ্যাসাইনমেন্ট 4 এ কি আছে? অ্যাসাইনমেন্ট 4 টা আসলে কিসের উপর ডিপেন্ড? এখানে মাল্টি ক্লাসের রেফারেন্স পাস বলছে না? সো অ্যাসাইনমেন্ট 4 এর হোমওয়ার্কের টাস্ক 4 টা। এটার মধ্যে হোমওয়ার্কের টাস্ক 4 কি বলছে? হ্যাঁ, বলো। একটা সেকেন্ড একটু বের করে নিই। হুম, সিউর। আমি আগে আমারটাও বের করে নেই। ওকে, হ্যাঁ, আমি যেটার কথা বলতেছিলাম এই শিটটা তোমাদের সবার সাথে শেয়ার করা আছে। তোমাদের এই গ্রুপেই দেখতে পাবা। সো গ্রুপ থেকে এই শিটের এই প্রবলেমটা একটু সলভ করার ট্রাই করবা। এই প্রবলেমটা মূলত তোমাদের যে ১ নাম্বার প্রবলেমটা আছে না? সরি ২ নাম্বার প্রবলেম এখানেও কিন্তু দেখো অ্যারে আছে এবং এখানে হচ্ছে তোমার রেফারেন্স পাস জিনিসটাও আছে। একটা ক্লাস আরেকটা ক্লাসের অবজেক্ট বা রেফারেন্সকে পাস করে দিছে। আচ্ছা নিচের দিকে আসি। আচ্ছা এই ট্রেসিংটা একটু সলভ করার ট্রাই করবা। এটা একটু ডিফারেন্ট টাইপের ট্রেসিং। কারণ এখানে যে প্রিন্টএফ ফাংশন আছে যেটা আসলে 110 এর একটা টপিক। এখানে এই পার্সেন্টেজ ডি আসলে এই এন কে ইন্ডিকেট করে, পার্সেন্টেজ সেকেন্ড ডি টা আসলে এন কে ইন্ডিকেট করে, আর পার্সেন্টেজ ডি নিউ লাইন এটা আসলে এই এস কে ইন্ডিকেট করে। ঠিক আছে? অ্যান্ড এখানে রিটার্ন মেথড কই যায়, যেখান থেকে তারে কল করা হয়েছে সেটা সেখানে ফেরত যাবে। সো এই টাইপের ট্রেসিং গুলো একটু দেখবা যেটা আসলে সচরাচর আমাদের অ্যাসাইনমেন্টে নাই সেই টাইপের ট্রেসিং গুলা। ওকে? সো এই ড্রেসিংটা ইম্পোর্টেন্ট। আচ্ছা এটা না হয় গেল। আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে বারবার কেটে দিতেছি। আচ্ছা নেভার মাইন্ড, ওটা অন্য কোয়েশ্চেন ছিল। না ইটস জাস্ট ওকে, প্যারা নাই। ওকে সো বেসিক্যালি এখানে আমি এটা অনেকদিন আগে মেক করছিলাম। সো মিড টার্মের জন্য তাইলে আমাদের কি পড়া লাগতেছে? এই লুপ-টুপ হ্যান-ত্যান এগুলা, ওওপি বেসিক এগুলা ১ম ৭ দিনের পড়াশোনা এগুলা শেষ করে ফেলছো। এই ওওপি বেসিক, ইনস্ট্যান্স ভেরিয়েবল, ইনস্ট্যান্স মেথড এগুলা তো আমি ভিডিও দেখাইলাম। আমার প্লেলিস্টে গেলেই তুমি এগুলা দেখতে পাবা। ওইখান থেকে দেখা শুরু করবা। মেথড ওভারলোডিং, কনস্ট্রাক্টর ওভারলোডিং মূলত এই ২ এবং ৩ এই ২ টা থেকে একটা কোয়েশ্চেন আসবে। প্র্যাকটিস কই থেকে করবা, কিভাবে প্র্যাকটিস করবা, কোন জিনিসপাতিগুলা শিখবা। একটা অ্যারেতে মানে এলিমেন্ট ঢুকানো এবং একটা অ্যারে থেকে এলিমেন্ট ডিলিট করা এই ২ টা জিনিস বেশি দেখবা। আর ৪ নম্বর প্রবলেমটা ১২ মার্কের একটা কোয়েশ্চেন আসবে। সেখানে তোমাকে রেফারেন্স পাসিং জিনিসটা বোঝা লাগবে ওই প্রবলেমের। মাল্টি ক্লাস জিনিসটাও বোঝা লাগবে যে ২ টা ডিফারেন্ট ক্লাস থাকতে পারে। অ্যান্ড ইনক্যাপসুলেশন এর ক্ষেত্রে প্রাইভেট ভ্যারিয়েবল এর সাথে গেটার সেটার মেথডটা তোমাকে জানা লাগবে। দ্যাটস ইট আরকি। এখানে আহামরি তেমন কিছুই নাই। আর অ্যাসাইনমেন্ট তোমাদের হয়তো আ ৫ নম্বর অ্যাসাইনমেন্টটা একটু চেক করি। ৫ নম্বর অ্যাসাইনমেন্ট কি আদৌ দিছে কিনা? অ্যাসাইনমেন্ট 4 এ কি আছে? এনক্যাপসুলেশন অবশ্যই থাকবে। অ্যাসাইনমেন্ট 4 ই তো মেবি আমি দেখাচ্ছিলাম। অ্যাসাইনমেন্ট 5 কি দিছে? জি ভাইয়া দিছি। কই পাচ্ছি না কেন? ও আচ্ছা নিচের দিকে আছে। সো অ্যাসাইনমেন্ট 5 এ যাই। অ্যাসাইনমেন্ট 5 এ যেয়ে আমি দেখতে পাবো যে এখানে অ্যাক্সেস মডিফায়ার এবং এনক্যাপসুলেশন আছে। সো এনক্যাপসুলেশন এর এই একটা কিওয়ার্ড দেখে বুঝতে পারবা যে আমাকে ভ্যারিয়েবল গুলা আসলে প্রাইভেট দিয়ে কাজ করা লাগবে। তবে এখানে বলে দিতে পারে যে কোন ক্লাসের ভ্যারিয়েবল প্রাইভেট এটাও মাঝে থাকতে পারে। এমন না যে সবগুলা ক্লাসের ভ্যারিয়েবলই তুমি প্রাইভেট করে ফেলবা। এখানে আসলে কোন অ্যাট্রিবিউট গুলা
করা লাগবে সেটা বলে দেওয়া থাকতে পারে, ওইটা একটু দেখে নিবা আরকি। অ্যান্ড এই এনক্যাপসুলেশন এর জিনিসপাতি বোঝার জন্য এগেইন প্লেলিস্টে যেয়ে এনক্যাপসুলেশন এর ছোট একটা ভিডিও, এনক্যাপসুলেশন টাউসারের ভিডিওতেও থেকেও তোমরা বুঝতে পারছো যে এনক্যাপসুলেশন কোন কেসে ইউজ করতে হয় এবং গেটার সেটার মেথড সেখানে কিভাবে কাজ করে। ১ম ২ একটা প্রবলেমে মেবি গেটার সেটার নিয়ে কিছু বলা থাকতে পারে। আই ডোন্ট নো। আ এখান থেকে এত বড় ট্রেসিং পরীক্ষায় দিলে আসলে সময়ের মধ্যে সলিউশন করাটা ইটস ডিফিকাল্ট। সো কোয়েশ্চেন ছোট দিবে বাট একটু ট্রিকি দিবে আরকি। এটা মাথায় রেখো। এখানে হচ্ছে মাল্টি ক্লাস রেফারেন্স পাস আছে দেখে বোঝা যাচ্ছে। আর নিচের দিকে আসি। এই যে এখানে আসলে বোঝাই যাচ্ছে যে এটা একটা অ্যারের প্রবলেম। কারণ আস্তে, আস্তে অ্যারের এলিমেন্ট গুলা বাড়ছে। সো অ্যারেটা আগে ফিগার আউট করবা। তারপরে আ এই মেথড ওভারলোডিং আছে সেটা ফিগার আউট করবা। তারপরে কনস্ট্রাক্টর ওভারলোডিং কি থাকতে পারে সেটা ফিগার আউট করবা। কয়টা ক্লাস আছে, সরি কয়টা মেথড আছে সেটা ফিগার আউট করবা। এ দ্যাটস ইট আরকি। এখানে আহামরি তেমন আচ্ছা, হাউ ডু আই আন্ডারস্ট্যান্ড যে আমার কোন ক্লাসের মধ্যে কোন মেথডটা যাবে? apart from this ওই variable এর সাথে মিলানো আচ্ছা, because তুমি আমাকে এই লাইনটা একটু এক্সপ্লেইন করে দাও তো। আমাকে জাস্ট এমনি বলো যে এই লাইনটা দেখে তুমি কি বুঝতেছো? এখানে আসলে কি বলছে? আমি কোয়েশ্চেন জানি না কি হইছে। the department will add the student ডিপার্টমেন্ট উইল এড দ্য স্টুডেন্ট। তার মানে এই যে সিএসসি ডট দিছে তার মানে অবশ্যই সিএসসি নামের একটা রেফারেন্স বা ক্লাস ডিজাইন করা আছে উপরে। এই যে দেখো এখানে কিন্তু অলরেডি ডিজাইন করা আছে। আচ্ছা এটা বুঝলাম। এই S1 S2 S3 কই থেকে আসছে? এটা হচ্ছে স্টুডেন্টের জিনিসপাতি। এই যে উপরে স্টুডেন্টের জিনিসপাতি আছে এবং স্টুডেন্টের ভিতরে অলরেডি ৩ টা জিনিস এখানে আছে। সো যখন আমি এড স্টুডেন্ট করব তার মানে S1 যখন দিব তার মানে এড স্টুডেন্ট এই ৩ টা জিনিস রিসিভ করার মতো ক্যাপাবিলিটি এড স্টুডেন্টের থাকতে হবে কিনা। সো এভাবেই আসলে আমরা চিন্তা করি আরকি, বুঝছো? একই মানে ২ টা ডিফারেন্ট ক্লাসের মধ্যে সেম নামের মেথড থাকতে পারবে, রাইট? মানে মেথড আমি একবারেই ডিজাইন করব। বাট মেথডের প্যারামিটার আসলে আমাকে বলে দিবে যে আমি আসলে সেখানে কি নিব। যেমন এই এড স্টুডেন্ট মেথডটা আসলে কি রিসিভ করতেছে বলো তো? আ স্টুডেন্ট অবজেক্ট স্টুডেন্ট অবজেক্ট রিসিভ করছে। এ কিন্তু কোনো স্ট্রিং রিসিভ করতেছে না, এ কিন্তু কোনো ইন্টিজারও রিসিভ করতেছে না। তার মানে যখন এই জিনিসটাকে আমি ডিজাইন করব তখন কিন্তু আমাকে এই প্যারামিটারের মধ্যে স্টুডেন্টের পরে S1 বা স্টুডেন্টের পরে XYZ যেকোনো কিছু আমি ইউজ করতে পারি। সো মেথড একটাই হতে পারে বাট তার প্যারামিটার আসলে আমরা ওইভাবে করে যেমন ডিজাইন করব। যেমন স্টুডেন্ট ইনফো একটা পার্ট আছে, রাইট? হুম, এটার মধ্যে হচ্ছে স্টুডেন্টের ইনফরমেশন দিচ্ছে এন্ড দেন এগেইন আবার ডিপার্টমেন্টের জন্য আলাদা করে কোথায়, আরেকটা কোথায় স্টুডেন্ট ইনফো? এই যে 4 নাম্বার লাইনটা করে 4 নাম্বার লাইন। এই যে আউটপুটে 4 এর করে। ও আচ্ছা, আউটপুটে 4। হ্যাঁ, স্টুডেন্ট ইনফো হ্যাঁ, বলো। হ্যাঁ, যেমন স্টুডেন্ট ইনফোটা হচ্ছে আমার এক ধরনের লাইক ডিটেইলস বলা আচ্ছা, অফিসের এই যে বিষয়ে। স্টুডেন্ট ইনফোর নিচে আমাকে ৩ টা জিনিস আসছে, রাইট? সো এই ৩ টা জিনিস আসলে কে বের করে দিতেছে? ফাইন্ড স্টুডেন্ট বের করতেছে, রাইট? সো যখন আমি ফাইন্ড স্টুডেন্ট ডিজাইন করব তার মানে এখানে একটা ইন্টিজার রিসিভ করার একটা প্যারামিটার লিখতে হবে এবং এই ১৫ টা আসলে কই থেকে আসতেছে? এই ১৫ টা আসতেছে আমার এই জায়গা থেকে। তাই না? সো তার মানে একটা ক্লাস আছে আমার সিএসসি ক্লাস। সেই সিএসসি ক্লাসের ভিতরে আমি একটা প্যারামিটার রিসিভ করতেছি। বাট এই প্যারামিটারটা কি আমার সিএসসি ক্লাসের কোনো প্যারামিটার? না, এটা আসলে সিএসসি ক্লাসের প্যারামিটার না। এটা স্টুডেন্ট ক্লাসের একটা প্যারামিটার, রাইট? এই যে 15 এই 15 টা আমি কই থেকে অ্যাক্সেস করতে পারি? হ্যাঁ, মানে স্টুডেন্ট ক্লাস থেকে তো অ্যাক্সেস করা লাগবে, রাইট? সো মানে পয়েন্টটা হইতেছে যে আমাকে বোঝা লাগবে, পরীক্ষায় তো এটা মাস্ট দিবেই যে একটা র‍্যান্ডম ক্লাস থাকবে এবং রিসিভ করবে আরেকটা ক্লাসের জিনিস। সেখানে আসলে ওই ক্লাসের অবজেক্টও হইতে পারে, ওই ক্লাসের ইন্টিজারও হইতে পারে, ওই ক্লাসের আরো যদি নিচের দিকে নাম থাকে সেই নামও হইতে পারে। বুঝা গেছে? তার মানে আমাকে রেফারেন্স পাসিং এর ক্ষেত্রে কয়টা জিনিস মানে জানা লাগবে কালকে এক্সামের জন্য? আমাকে অন্য ক্লাসের অবজেক্ট রিসিভ করা জানা লাগবে, অন্য ক্লাসের ইন্টিজার বা স্ট্রিং রিসিভ করা জানা লাগবে। ঠিক আছে? সো এইটা তুমি একটু দেখে নিবা এই অ্যাসাইনমেন্টের সলিউশন থেকে। আমি আজকের ক্লাসে আসলে সলিউশন করানোর জন্য আসি নাই মূলত। আমি আসলে দেখাইতে চাচ্ছি যে কালকে যে তুমি যাবা, লেটস সে তুমি যে একটা কোয়েশ্চেন কালকে পড়বা, তুমি যেন ব্ল্যাংক হয়ে না যাও। মানে অনেকেই আছে যে কোয়েশ্চেন নিয়ে বোঝো না যে এখানে আসলে করতে হবে কি? কোয়েশ্চেন ইনপুট আউটপুট দেখেই ব্ল্যাংক হয়ে যাও। সো ওইটা ব্ল্যাংক হওয়া যাবে না। বুঝা লাগবে যে আচ্ছা এখানে আসলে কি বলছে আর কি করতে হবে।
আমার যে জানা জিনিসগুলো আছে সেগুলোর উপরেই আমার সবকিছু এখানে আছে আরকি। সো যখনই তুমি দেখবা এই ধরনের জিনিস আস্তে, আস্তে বাড়তিছে তার মানে অ্যারে আসবে। আর So let's say আমাকে বললো এরকম student dot details and also CSC dot details. So in that case তোমার both classes এর মধ্যেই details এর এটা যাবে, right? আচ্ছা, এই মাল্টি ক্লাসের এক মানে একটা জিনিস হচ্ছে আমরা একটা মেথড ২ বার ডিজাইন করব না। আমরা যত redundancy কমাইতে পারবো আমাদের জন্য তত ভালো। দ্যাটস হোয়াই মাল্টি ক্লাস আসলে চলে আসছে। ঠিক আছে? সো আমি একবার একটা মেথড ডিজাইন করে কিভাবে বারবার ইউজ করতে পারি, এইটাই আসলে আমার এই বিভিন্ন ক্লাসের মধ্যে যে কমন যে মেথড গুলো আছে সেটার কাজ। সো তুমি দেখবা যে একটা মেথড অনেকগুলা ক্লাস কল করতেছে। তার মানে তো এইটা না যে আমি প্রত্যেকটা ক্লাসের জন্য ওই সেম মেথড ডিজাইন করব। তার মানে এটা আসলে কোনো এফিশিয়েন্ট কোড হইল না। এফিশিয়েন্ট কোড আসলে ওইটাই যেটা আসলে একটা ছেলে একটা মেথড ডিজাইন করছে এবং বারবার সেই মেথডটাকে সে ইউজ করতে পারতেছে। ঠিক আছে? সো পরীক্ষায় যেয়ে এই ভুল করা যাবে না। এই ভুল করলে কিন্তু ফ্যাকাল্টি মার্কস কেটে দিবে। তো আমি আরেকটা জিনিস দেখানো মানে দেখাতে চাচ্ছিলাম যেটা আসলে আম বারবার ভুলে যাচ্ছি কথা বলতে, বলতে। হ্যাঁ, এখন চলো যে আমরা একটু ট্রেসিং নিয়ে একটু টুকটাক কথাবার্তা বলি। সো এই টাইপের ট্রেসিং কি খুব বেশি ডিফিকাল্ট মনে হয় কালকে যদি আসে? আমার কিন্তু তা মনে হচ্ছে না। বাট মনে হইতে পারে যে এখানে আসলে কি করতে বলছে। আচ্ছা, সো A1.mate a new A12 আচ্ছা এইটা একটু পরে বলতেছি। এইটা একটু পরে। তার আগে আরেকটা আছে। আচ্ছা এই কোয়েশ্চেন গুলা কই পাবা আমি তো বললাম। আ আ আ এই গ্রুপে কিন্তু গেলেই তুমি পেয়ে যাবা। ঠিক আছে? এই গ্রুপে যাবা তাহলেই পেয়ে যাবা আরকি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল। সো এটা হচ্ছে আরেকটা মিডের কোয়েশ্চেন। আমি এই মিডের কোয়েশ্চেনটা একটু এক্সপ্লেইন করেই চলে যাব। বিকজ আমাকে 110 এর ক্লাস নিতে হবে। তো দেখো শুরুতেই এটা হচ্ছে যে আরো ১ বছর আগের ফলের কোয়েশ্চেন। তখন আসলে কোয়েশ্চেন অনেক ইজি ছিল। সো এই কোয়েশ্চেনটা আরেকটু ম্যাচিউর হবে। কারণ হইতেছে এখানে অ্যারের জিনিসপাতি আছে। অ্যারের জিনিসটা আরেকটু বড় হবে। আর হইতেছে যে তুমি এই ট্রেসিংটা একটু সলভ করে যেও কালকে এক্সামের আগে। যদিও আরেকটু বড় ট্রেসিং দিতে পারে বাট আই সাজেস্ট যে এটা সলভ করে গেলে এখানকার যে ইজি জিনিসপাতিগুলা কোন মেথড কাকে কল করছে, বি মানে তোমরা জানো আই গেস টাউসারের যারা ক্লাস করছো এটা জানো। আর যারা একদম ট্রেসিং এ নুব মানে পারতিছো না তাদের জন্য বলি তারা কিভাবে প্র্যাকটিস করবা। তোমার আজকে ধরো যে টোটাল ১০ টা ট্রেসিং আছে, ১০ টা ট্রেসিং সলভ করলে মোটামুটি হয়ে যাবে। তুমি নরমালি ২ টা ওয়েতে সলভ করতে পারো। আমি তোমার জায়গায় থাকলে আজকে রাতে যেভাবে সলভ করতাম, আমি লেটস সে আমি ট্রেসিংটা জানি না। আমি ট্রেসিংটা স্ক্রিনশট তুলে আমি জিপিটিকে দিতাম। জিপিটিকে দিয়ে বলতাম যে তুমি পার্ট বাই পার্ট এক্সপ্লেইন করে সলভ করে দাও। আই হোপ সে পারতো না, আবার পারতেও পারে, সমস্যা নাই। তারপর আমি অথবা এটাও তাকে বলতাম যে এইখানে যে কোডটা আছে এই কোডটা আমি ভিএস কোডে রান করতে চাই। তুমি আমাকে ফুল রান করার মতো কোডটা দাও। যখন সে কোডটা আমাকে দিবে তখন আমি আসলে জাভা ভিজুয়ালাইজার নামে একটা হচ্ছে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমি যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে যে কোডটা আমি পাবো, যেটা রান হয় অ্যাকচুয়ালি, সেই কোডটা আমি আসলে এখানে পেস্ট করব। এখানে পেস্ট করার পর আমি যখন ভিজুয়ালাইজেশন এ ক্লিক করব, তখন আমি আসলে যেভাবে আমরা ভিজুয়ালাইজ মানে যেভাবে আমরা একটা ভ্যারিয়েবল আপডেট করি, একটা ভ্যারিয়েবল কাটি, সেই পুরা প্রসিডিউরটা এখানে দেখাবে। ঠিক আছে? আমি এই মানে ট্রেসিং সলভিং নিয়ে আমি অলরেডি মানে এই ওয়েবসাইটের থ্রুতে কিভাবে সলভ করা যায় বা ভিএস কোডে কিভাবে ট্রেসিং সলভ করা যায় এগুলোর উপর আমার ভিডিও আছে। প্লেলিস্টে গেলেই তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা। তো আ আচ্ছা তার মানে ট্রেসিং এর জিনিসটা বুঝলা। আর তারপরে এখানে আরেকটা কোয়েশ্চেন আছে এইটা নিয়ে একটু কথা বলি। এখানে ৮ মার্কের একটা কোয়েশ্চেন আছে। তো তখন আসলে এই এনক্যাপসুলেশন টপিকটা এড হয় নাই আরকি যে সেমিস্টারের কোয়েশ্চেন দেখাচ্ছি। তো জাস্ট আইডিয়া নিতে পারো তোমার ৮ মার্কের কোয়েশ্চেনটা নিয়ে। বাট মূলত তোমাকে আসলে পরীক্ষায় এই বড় ট্রেসিংটা নিয়েই মাথা মানে ঘামাইতে হবে আরকি। ঠিক আছে? এখানে আরেকটা ট্রেসিং আছে। সো আমি এই জিনিসগুলা আপলোড করে দিব। তো তোমাদের যদি কারো কোনো মানে কোয়েশ্চেন থাকে রিগার্ডিং আমার ক্লাস এবং এই আজকের রিসোর্স নিয়ে তুমি আমাকে করতে পারো। বাট ২ টা জিনিস। এক, তুমি এখন কি করবা এই ক্লাসটা শেষ হওয়ার পরে? তুমি আসলে ১ম এই তোমার ফার্স্ট প্রায়োরিটি হইতেছে যে আমি জানি কালকে আমাকে অ্যারে ম্যানিপুলেশন করা লাগবে একটা ট্রেসিং এ। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টাস্ক হচ্ছে আমি অ্যারে রিলেটেড যে প্রবলেম গুলো আছে অ্যাসাইনমেন্টে সেগুলো সলভ করব। অ্যারে যোগ বিয়োগ করার যে ভিডিওটা আছে তালহা ভাইয়ার চ্যানেলে সেখান থেকে সলভ করে ফেলবো। ওখানে ২-৩ টা ভিডিও আছে। আমি অ্যাসাইনমেন্টের প্রবলেম ওখানে সলভ করেছি। পাস্ট কুইজের প্রবলেমও সলভ করে দিছি। আর আচ্ছা আরেকটা জিনিস সেটা হইতেছে যে
হ্যাঁ, সো অ্যারের ব্যাপারটা গেল। এরপরে তোমাকে মাল্টি ক্লাসের জিনিসটা বোঝা লাগবে যে একটা মেথড কিভাবে ২-৩ টা ক্লাসের জন্য আমি ডিজাইন করতেছি। এই জিনিসটাও আমার হচ্ছে চ্যানেলে আছে। তুমি জাস্ট স্ক্রল করলেই বুঝতে পারবে আমি কিসের কথা বলতেছি। তো এই ২ টা টাইপ যেন কালকে পরীক্ষায় কোনোভাবে মিস না হয়। এবং অনেকেই আসলে তাড়াহুড়া করতে যেয়ে এই যে প্রাইভেট ভ্যারিয়েবল যে অ্যাক্সেস করতে হয়, এই প্রাইভেট ভ্যারিয়েবল অ্যাক্সেস করার বিষয়টাই অনেকে স্কিপ করে যায়, ভুলে যায়। সো এই জিনিসটা করা যাবে না। প্রাইভেট ভ্যারিয়েবল গুলা গেটার সেটার দিয়ে এটার উপরে খুবই কম মার্ক থাকে। আমি লাস্টে একটা জিনিস দেখাবো যে তোমরা কিভাবে মার্ক লুজ করবা আর কিভাবে মার্ক পাবা। আ আমাকে 1 মিনিট টাইম দাও। ওকে। সো এইটা হইতেছে যে লেটস সে ডক। সো এখানে মিড ট্রেসিং আছে কিছু। তারপরে অ্যাসাইনমেন্টে কিছু সলিউশন আছে। আ সলিউশন তারপরে মিডের কোয়েশ্চেন আছে ৩ টা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ল্যাব কোয়েশ্চেন সলিউশন। ল্যাব কোয়েশ্চেন সলিউশনে তোমরা হয়তো যারা দেখছো আচ্ছা আমি 26 এরটায় আসি। সলিউশন আছে কিনা আই এম নট সিউর। সামার 26 ওকে এটা একটু ওপেন করা যাক। ওকে, হ্যাঁ, এটার কথা বলতেছিলাম। দেখো, এখানে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করা আছে। সো তারপরে এখানে আর কি ইনিশিয়ালাইজ করা আছে? এখানে ভ্যারিয়েবলের পরে এখানে আ আ আর কি ইনিশিয়ালাইজ করা আছে? আচ্ছা অনেক কিছু ইনিশিয়ালাইজ করা আছে সেটার দিকে আমরা পরে যাই। তো এখানে ওই যে প্রিন্ট ডিটেইলস বা দেখো একটা জিনিস প্রিন্ট করার জন্য কিন্তু আমাকে একটা অ্যারে ইউজ করা লাগছে। সো এটা তুমি দেখলা। আচ্ছা এই প্রবলেমটা কি আমি শেয়ার করব? এটা তো ইম্পোর্টেন্ট আছে বিকজ এই ধরনের প্রবলেমই কালকে আসবে যেটা থেকে আসলে বের করা লাগবে। সো যেটা বলতেছিলাম দেখো, প্রত্যেকটা জিনিস ডিক্লেয়ার করার জন্য তুমি পরীক্ষায় পাবা ১ মার্ক। তারপরে কোনো জিনিস মেথডগুলো ইমপ্লিমেন্ট করার জন্য কারেক্ট মেথডগুলো ইমপ্লিমেন্ট করার জন্য ওটার জন্য পাবা ১ মার্ক। তারপরে তুমি ডিটেইলস ঠিকমতো করতে পারছো কিনা এবং সেখানে তুমি অ্যারে লুপ ইউজ করছো কিনা সেটার জন্য আছে ১ মার্ক। তারপরে যে স্টোর আইটেম যেটা আসলে আমরা বলতেছিলাম বারবার যে এখানে অ্যারে ইউজ করা লাগবে এবং ক্যাপাসিটি চেক করা লাগবে। তুমি একটা অ্যারে ইনিশিয়ালাইজ করছো ৫ টা আইটেম নিতে পারবা। সেখানে তুমি যদি লুপ চালাও ৬ বার তাইলে তো আসলে ক্যাপাসিটি চেক করলা না, রাইট? সো ক্যাপাসিটি চেক করে একটা অ্যারের ভিতরে স্টোর করা লাগবে সেটার জন্য ২ মার্ক। কারণ এটাই আসলে তোমার এক্সামের মূল জিনিসপাতি। আর কিছু if else কন্ডিশন হ্যান-ত্যান থাকতে পারে সেটা তোমরা দেখবা এই আরকি। সো আমি আসলে এটা দেখানোর এই জিনিসটা দেখাতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা পোরশনে মার্ক আছে। সো তুমি যদি কিছু ভুলও করো, তারপরেও এই মেজর জিনিসপাতিগুলো যেন প্রত্যেকটা থাকে। তোমার যেন মেথডে কোনো ভুল না থাকে। মানে মেথড ইনিশিয়ালাইজ এর কথা বলছি। তুমি হয়তো ভিতরে একটা ভ্যারিয়েবল লিখো নাই, সেটা একটা ডিফারেন্ট কেস। ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করা এগুলো যেন ঠিকঠাক থাকে। প্রত্যেকটা মেথড যেন তোমার খাতায় থাকে। মেথডের ভিতরে কোনো যদি লিমিট থাকে সেগুলো যেন তুমি চেক করছো লুপের থ্রুতে বা ইফ কন্ডিশন এর থ্রুতে সেগুলো যেন থাকে। সো প্রত্যেকটা জিনিস কালকে এক্সামে যেভাবে বললাম যে ৩ টা টপিকের কথা বললাম। ১ লুপের প্রবলেম, ২ মাল্টি ক্লাস আর রেফারেন্স এর প্রবলেম আর ৩ হচ্ছে এনক্যাপসুলেশন এর প্রাইভেট ভ্যারিয়েবল গেটার সেটার। দ্যাটস ইট। এর বাইরে অ্যাকচুয়ালি কিছুই নাই। আর ট্রেসিং সলভ করার ওয়ে তো বলে দিলাম। আ ভিডিও আছে অনেকগুলা। আমি যদি এখানে দেখাই আ সো তুমি প্লেলিস্টে গেলেই দেখতে পাবা যে তোমার কালকে এক্সামে আসার মতো বেশ অনেকগুলা ট্রেসিং আমার হ্যাঁ, প্লেলিস্টে আমার কি অ্যাসাইনমেন্ট 5 এর ট্রেসিং টা কি দেখবো? অ্যাসাইনমেন্ট 5 Is এ it কি আছে? specific? অ্যাসাইনমেন্ট 5 এ Sir, কি আছে? sorry, encapsulation and access modifier. দেখি। আ এখান থেকে আসলে কোডকে emphasize করা হয়, হ্যাঁ? মানে আমার কথা বুঝতে পারছো কিনা আমি জানি না। এখান থেকে কোডকে emphasize করা হয়। বাট এখানে যে এত বড় আছে, এত বড় পরীক্ষায় দিবে না। বাট এখানকার যেকোনো প্রত্যেকটা মেথডেরই একটা ইউজ কেস দেখবা। ঠিক আছে? মানে এখানে থাকে তো অনেকবারই সেম মেথড ২ বার করে কল করা থাকে তো। তো তুমি একবার কল করছে এরকম জিনিসটা একটু দেখবা আরকি। ঠিক আছে? এখানে তো মেবি ১ টাই আছে না ২ টা আছে। এগুলা তো অনেক ইজি আরকি। দেখে দেখে যেও আরকি। ঠিক আছে? এই ২ টা ট্রেসিং দেখতে খুব একটা টাইম লাগবে না। এই নিচের ২ তার টা মানে আছে না? আমার অ্যাসাইনমেন্ট 4 পর্যন্ত it's quite okay ট্রেসিং এর প্রবলেম না। বাট দ্য থিং ইজ মানে অ্যাসাইনমেন্ট 5 এর ট্রেসিং যদি দেখার টাইম না থাকে লাইক তখন মানে অনেক না, বড় তুমি প্রবলেম। তুমি ধরো যে আজকে রাতের মধ্যেই তোমার কোড রিলেটেড যা, যা শেখার শিখে শেষ করে ফেলবা। কালকে সকালবেলা যদি কোনো একটা টাইপের ট্রেসিং, লেটস সে এইটার ট্রেসিং যদি দেখা বাকি থাকে, তুমি কালকে এটার সলিউশন গুলা ম্যানেজ করবা। দেন তুমি ওখান থেকে একটা প্র্যাকটিস করে চলে গেলা। জাস্ট বাট কোডেই আসলে বেশি মার্ক। যেই জিনিসটা সাস্টেইন করে বেশি, সেইটাতে বেশি ফোকাস দেওয়া বুদ্ধিমানের মতো কাজ। ট্রেসিং আসলে তাদের জন্য যাদের আসলে ট্রেসিং আগেই প্র্যাকটিস করা শেষ। আজকে রাতে ট্রেসিং প্র্যাকটিস করে আসলে কালকে পেরে যাবো, এটা আসলে লাকের বিষয় আরকি। ঠিক আছে? সো আমি কোনো হোপ দিব না মিথ্যা। সো বাট আচ্ছা এই কন্ডিশনস গুলো যদি ভুল হয় তাহলে কি অনেক বেশি মার্ক কাটে? না বাট
তুমি যে ইফ এর মধ্যে যে মানে আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা কন্ডিশন তুমি ঠিকঠাক লিখবা। ভিতরে ২-১ টা লাইন ভুল হোক। ফ্যাকাল্টিরা আসলে চেক করে যে তুমি প্রত্যেকটা মেজর জিনিসপাতি লিখছো কিনা। তুমি ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করছো কিনা, মেথডে ইনিশিয়ালাইজেশন ঠিক আমি রাখছো কিনা। যদি সুডো কোডের মতো লিখে দেই if I don't have the perfect calculation এটা for it তাহলে এটা পুরোপুরি ডিপেন্ড করবে এটার উপরে। লেটস সে তুমি 110 এর ধরো যে এমএসআই বা টাও পাইছো, আর অন্যদিকে আরেকটা ফ্যাকাল্টি পাইছো যে আসলে মার্ক দিতে চায় না। তো তোমার সুডো কোড দেখে অনেক ফ্যাকাল্টি তোমার আ ফুল লিখার মতোই মার্ক দিবে। সো এটা আসলে ডিপেন্ড করে ফ্যাকাল্টি টু ফ্যাকাল্টি। ঠিক আছে? আফরোজা আকবর দিদির নো, 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 নো। আফা ম্যাম এতটাও বেশি মার্ক দিবে না। চেষ্টা করবে আরকি দেয়ার, বাট আ আমাকে দিছিল আরকি ল্যাবে। যাই হোক। সো এনি কোয়েশ্চেন? আই হোপ তোমরা বুঝতে পারছো যে তোমাদের কি করা লাগবে। আমি কিছুক্ষণ পরে ওই গ্রুপটাতে তোমরা যাবা। আচ্ছা, গ্রুপের লিংকটা প্রোভাইড করা হয়নি, রাইট? গ্রুপের লিংকটা আমি প্রোভাইড করে দিই। ভাইয়া প্রত্যেকটা ভাইয়া কোয়েশ্চেনের কতটুকু টাইম দেওয়া উচিত? আচ্ছা, ৭০ মিনিট তো। সো লেটস সে তুমি ৩ টা, যেহেতু ৩ টা কোয়েশ্চেন, সো ৩ ভাগে ভাগ করবা। ১ম ভাগটা কি বলো? ১ম ভাগ হচ্ছে ছোট যে প্রবলেমটা, এটা কি আসলে মানে আমি যে ২ টা মানে ছোট প্রবলেম ২০ মিনিটের বেশি লাগা উচিত না, টু বি অনেস্ট। ঠিক আছে? থাকলো ৫০ মিনিট। মানে ২০ মিনিটেই ৮ মার্কের যে ছোট প্রবলেম যেখানে আসলে অ্যারের কাজটা, সেটা তুমি শেষ করে ফেললা। বাকি থাকলো ৫০ মিনিট। পরের যে প্রবলেম সেইটাকে তুমি এখন চিন্তা করবা যে আমি কি আসলে ট্রেসিংটাতে ভালো করতে পারবো নাকি কোডটাতে ভালো করতে পারবো? ট্রেসিং আমি অনেক ভালো করছি। কিন্তু লাস্টে যেয়ে আমি একটা ছোট্ট জায়গায় ভুল করে পুরা জিনিসটাই হারায় ফেলছি। সো ইটস মানে আমার সাজেশন হচ্ছে আগে তুমি কোড থেকে মার্ক পুরাপুরি তুলে নাও এবং সেটা সময়ের মধ্যে তুলে নাও। এমন না যে তুমি তুলতে ৬০ মিনিট লাগায় ফেলছো। তারপরে তুমি ট্রেসিং এ তাকাচ্ছ। এমনটা না। তুমি ১ম ৫০ মিনিট টাইম নিবা বা ৪৫ মিনিট টাইম নিবা আসলে তোমার ২ টা কোড শেষ করতে। ঠিক আছে? ৪৫ মিনিটে ২ টা কোড শেষ করা সম্ভব। পরের কোডটা হয়তো পারফেক্টলি হবে না। বাট ট্রাই করবা যেন এটলিস্ট ৯-১০ পাওয়া যায় ওই কোডটা থেকে। আর ১ম কোডটা থেকে ১ মার্কের বেশি হারানো মানে তোমার আসলে স্কিল ইস্যু আছে। কারণ ১ম কোডটা খুবই ইজি দেয়। সবাইকে মার্ক তুলতে মানে পাস করতে দেওয়ার জন্য এটা ইজি দেয়। আর ২য় কোডটা একটু ট্রিকি দেয়। তো তোমাকে আসলে ওই জিনিসপাতিগুলো ফিগার আউট করা লাগবে যে আমাকে এখানে আ কি হ্যান্ডেল করা লাগবে। আমাকে মাল্টি ক্লাস, তারপরে রেফারেন্স পাসিং, তারপরে আমাকে মেথড ওভারলোডিং, কনস্ট্রাক্টর ওভারলোডিং, তারপর প্রাইভেট ভেরিয়েবল সবকিছু আরকি। ঠিক আছে? সো এটাই। তো একটা জিনিস, একটা সাজেশন তোমাকে দেই। আমারও কিন্তু মিড টার্ম চলতিছে, রাইট? সো আমি মিড টার্ম এর মধ্যেও ক্লাস নিতে পারতেছি বিকজ সবকিছু আমার প্রি প্ল্যান ছিল। সো তোমার সবকিছু আসলে প্ল্যান ওয়াইজ আগাতে থাকো। মানে এক্সামের প্রিপারেশন এর জন্য বলতেছি। তাইলে তোমার আসলে এক্সামের আগে মানে পড়া লাগবে না সত্যি বলতে। তুমি যদি এক্সামের আগেই জেনে রাখো যে কোন দিন কোন এক্সাম এন্ড তার আগে তোমাকে কি পরিমাণ মেন্টাল স্ট্রেস নেওয়া লাগবে, এই স্ট্রেস ম্যানেজমেন্ট বা মানে টাইম ম্যানেজমেন্ট এই জিনিসগুলো ইউনিভার্সিটিতে যত দ্রুত শিখে ফেলতে পারবা, সামনের সেমিস্টারগুলোতে তত শান্তিতে কাজকর্ম করে শান্তি পাবা আরকি। ঠিক আছে? সো সামনে হয়তো ফাইনাল আছে। ফাইনালের আগেও চেষ্টা করবা যে এক্সামের আগের দিন আমি কোডিং রিলেটেড কিছু পড়ব না। হ্যাঁ, আমি যা দেখলাম, আমি যা বললাম যে আমি ৪ টা জিনিস দেখব। এনক্যাপসুলেশন এ গেটার সেটআপ দেখব, অ্যারে দেখব, অ্যারে ম্যানিপুলেশন দেখব, আর হচ্ছে যে এই রেফারেন্স পাসের ক্ষেত্রে একটা মেথড ইউস করে কিভাবে করা যায়। অ্যান্ড কই থেকে দেখব সেই ভিডিওগুলো আমি অলরেডি প্রোভাইড করে দিছি। সো দ্যাটস ইট। এর বেশি আমি আসলে পড়তাম না। কারণ আমি এগুলো আগে থেকে করে রাখতাম। সো এই ওয়েতে ছাড়া পরীক্ষার আগের রাতে তুমি এখন ট্রেসিং সলভ করবা, নাকি কোডিং এর প্রিপারেশন নিবা, নাকি ভ্যারিয়েশন চেক করবা, নাকি অ্যাসাইনমেন্ট করবা, তুমি তো পাগল হয়ে যাবা আল্টিমেটলি। সো এই লুপের মধ্যে পড়া যাবে না আরকি। ঠিক আছে? সো এ এই মানে তোমার হচ্ছে যে মাল্টি ক্লাস কোডিং, ট্রেসিং এই ফাইনাল টপিকের আগে পর্যন্তই তোমরা আসলে দেখবা আরকি। ঠিক আছে? এর উপরেই সবকিছু আছে। এই আরকি। ফাইনালের জন্য ক্লাসেস নেওয়া স্টার্ট করবো আমি ফাইনালের জন্য ক্লাসেস নেওয়া স্টার্ট করব এই আজকে কত তারিখ? আজকে হচ্ছে ২৫ তারিখ। সো মোস্ট প্রবাবলি ২ তারিখ থেকে শুরু করব বিকজ আমি এইবার যেহেতু 220 পড়াইতেছি, সো আমি চেষ্টা করব সবকিছুই আসলে ১ সপ্তাহ আগে শেষ করতে। আদারওয়াইজ আমার একটু চাপ হয়ে যাচ্ছে। সো এই তো, তাহলে ক্লাস দিলাম। কিভাবে কি পড়তে হবে সেটাও বললাম। এখন জাস্ট ইটস আপ টু ইউ অ্যান্ড ইউর প্র্যাকটিস আরকি। ঠিক আছে? এর বেশি কিছু আসবে না কালকে, টু বি অনেস্ট। ভয় পাওয়ার কিছু নাই। তো আজকে এই পর্যন্ত রাখি। আমাকে আসলে 110 এর আরেকটা ক্লাস নেয়া লাগবে। সো আল্লাহ হাফেজ সবাইকে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইনবক্স করে রাখতে পারো। আমি ফ্রি হয়ে চেক করবনি। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।